ম্যাম শুরু করতে পারলেন। লাইব্রেরি শুরু করুন। আসসালামু আলাইকুম সবাইকে। আজকের ওরিয়েন্টেশন প্রোগ্রামে স্বাগতম জানাচ্ছি। আমি ডক্টর সাবিহা আফরিন। আজকে আমরা যেই ব্যাচটার ওরিয়েন্টেশনে একসাথে হয়েছি সেটা হচ্ছে আমাদের জুলাই 2025 সেশনে আমরা যারা অবস অ্যান্ড গাইনি ফ্যাকাল্টিতে এফসিপিএস মিড টার্ম পরীক্ষা দেব তাদের জন্য আমাদের যে এক্সাম ব্যাচটা আজকের ওরিয়েন্টেশনের মাধ্যমে চালু হচ্ছে, আমরা মূলত সেই ব্যাচটা নিয়ে আজকে একটু কথাবার্তা বলবো। আর সাথে আমাদের হচ্ছে গিয়ে যেই এফসিপিএস মিড টার্ম পরীক্ষা আপনারা কিভাবে হচ্ছে গিয়ে আসলে প্রিপারেশনটা নেবেন বা কি জিনিসগুলো পড়বেন, কেমন করে পড়বেন, এটা মোরাললেস সবাই আসলে জানেন। আজকে যেহেতু আমরা এক্সাম ব্যাচ, আমরা এক্সাম ব্যাচের আলোকে বা এক্সাম ব্যাচের পার্সপেক্টিভ থেকে আজকে মূলত এই কথাগুলোই আরেকবার একটু জানাবো। তো আসেন আমরা হচ্ছে গিয়ে মূল সেশনটা শুরু করি। এবং সেশনটা শুরু করতে যে প্রথমে যেই কিছু কথা হচ্ছে গিয়ে একেবারেই না বললেই নয়, সেটা হচ্ছে যে আপনাদের কাদের জন্য আসলে হচ্ছে গিয়ে এই এক্সাম ব্যাচটা, বা হচ্ছে গিয়ে এক্সাম ব্যাচে আপনারা যারা ভর্তি হচ্ছেন বা বা যারা ভর্তি হয়েছেন বা ভর্তি হবেন তাদের জন্য আসলে এক্সাম ব্যাচে আপনাদের কারিকুলামটা কেমন করে থাকবে, বা হচ্ছে আপনার হচ্ছে পড়াটা আপনি কিভাবে এক্সাম ব্যাচের সাথে কন্টিনিউ করবেন। মোটামুটি এই বিষয়গুলো নিয়ে আমরা আজকে একটু কথা বলবো। তো আসেন আমরা যদি প্রথমে একটু বলি যে হচ্ছে গিয়ে আমাদের যেই জুলাই 2025-এ মিড টার্ম পরীক্ষাটা অনুষ্ঠিত হচ্ছে, মিড টার্ম পরীক্ষাটা সম্পর্কে একটু ছোট করে জাস্ট বলে ইনশাল্লাহ আমরা হচ্ছে গিয়ে প্রোগ্রামটা আগায় নিয়ে যাব। তো আমাদের যারা হচ্ছে কি আপনারা মিড টার্ম পরীক্ষা দিবেন জুলাই 2025-এ, আমরা জানি যে হচ্ছে মিড টার্ম পরীক্ষার পূর্ব শর্তই হচ্ছে যে আপনাকে অ্যাটলিস্ট 2 ইয়ার্স, হ্যাঁ আপনাদের কিন্তু 2 ইয়ার্স এর একটা হচ্ছে ট্রেনিং জুলাই 2025-এর মধ্যে শেষ হয়ে যাবে। মানে জুন 2025-এ আপনার 2 বছরের ট্রেনিং যখন কমপ্লিট হয়ে যাবে অবস অ্যান্ড গাইনি ফ্যাকাল্টিতে, এফসিপিএস ট্রেনিং যখন আপনি কমপ্লিট করবেন তারপরেই কিন্তু আপনি মিড টার্ম পরীক্ষাতে বসতে পারবেন। এবং এক্সাম ব্যাচটা কাদের জন্য থাকছে? এক্সাম ব্যাচে আপনারা কিন্তু জানেন যে এটা হচ্ছে কি আপনাদের কিন্তু কোনো লেকচার ক্লাস এই ব্যাচটাতে থাকবে না। এখানে শুধু আপনি পরীক্ষা দিবেন এবং পরীক্ষাটা দেওয়ার পর আপনার সলভ ক্লাস থাকবে। আমি ব্যাচ ডিটেইলস নিয়ে একটু পরে আপনাদের সাথে আলোচনা করে দিব, একটু করে ছোট্ট করে আলোচনা করে দিব যে আপনাদের ব্যাচের সাথে কি কি থাকছে। একটু জাস্ট বলে দিই যে এক্সাম ব্যাচটা কাদের জন্য। তো যেহেতু এখানে শুধুমাত্র এক্সামস থাকবে, আপনাদের কিন্তু এখানে যারা আপনারা ভর্তি হবেন আপনারা কিন্তু অলরেডি এমন স্টুডেন্টরাই আপনারা ভর্তি হবেন যাদের কিনা ইতোমধ্যে কোনো না কোনো ভাবে আপনার পড়াটা কমপ্লিট। কোনো না কোনো ভাবে কেন বললাম, কারণ হচ্ছে হয়তোবা আপনি আইদার আগে পরীক্ষা দিয়েছেন, একবার পরীক্ষা দিয়েছেন, অথবা হয়তোবা একের বেশি বার পরীক্ষা দিয়েছেন কিন্তু হচ্ছে আপনার পরীক্ষাটা খারাপ হয়েছে, এখন আবার আপনি জুলাই 2025-এ বসবেন। আপনি যদি আগে প্রিপারেশন নেওয়া থাকে তাহলে আপনি এক্সাম ব্যাচে ভর্তি হতে পারেন। অথবা মনে করেন যে আপনি এতদিন পড়াশোনা করেছেন, হ্যাঁ আপনি একটু একটু করে টুকটুক করে কোনো জায়গা থেকে আপনি গাইডেন্স নিয়ে আপনি পড়াশোনা করেছেন নিজের মতন, কিন্তু এখন হচ্ছে আপনি একটু নিজের জ্ঞানটাকে এখন আপনি ঝালাই করে নিতে চাচ্ছেন। কারণ আমরা জানি যে হচ্ছে গিয়ে আপনি যতই যা বলেন না কেন, আসলে নিজে নিজে পড়াশোনা করে পোস্ট গ্রাজুয়েশনের মতন কঠিন জিনিস পাশ করা যায় না তা মোটেও না, অবশ্যই পাশ করা যায়। কিন্তু সেই ক্ষেত্রে দেখা যায় যে সময় অনেক বেশি লাগে, হ্যাঁ এফোর্ট অনেক বেশি দিতে হয়। আর যেখানে আমরা কিনা অবস অ্যান্ড গাইনি ফ্যাকাল্টির মানুষজন আমরা জানি যে আমাদের যেই ট্রেনিং যেটা হয় 2 বছরের ট্রেনিং আপনি যাই বলেন, এত হেকটিক থাকে। আমাদের একটা অ্যাডমিশন, একটা পোস্ট অ্যাডমিশন করার পরেই দেখা যায় যে হচ্ছে গিয়ে সারা সপ্তাহের এনার্জি শেষ হয়ে যায়। তারপরেও দেখা যায় যে অনেকের কিন্তু উইকলি, অনেক হসপিটালস এই ডাবল অ্যাডমিশন মানে হচ্ছে কি উইকলি 2 দিন করে অ্যাডমিশন ডিউটি পড়ে, অথবা অনেকেরই 3 দিন করেও কিন্তু অ্যাডমিশন ডিউটি পড়ে যায় উইকে। আর তাছাড়া আমাদের রোস্টার ডিউটি তো আছেই। এই ডিউটি বা ট্রেনিং এত হেকটিক থাকে, মানে বাসায় ফেরার পরে মনে হয় যে একদম বিছানায় শুয়ে থাকার মতন অবস্থা, এত বেশি কষ্ট হয়ে যায়। তার উপরে আবার বাসায় এসে শুয়ে পড়ার মতন সুযোগ তো আমাদের হয় না, যেহেতু হচ্ছে কি বাসায় আপনার সংসার আছে, আপনার বাচ্চা আছে, অথবা হচ্ছে কি আপনাকে বাসায় তো ম্যানেজ করতে হবে, বাসাকে সাপোর্ট দিতে হবে। তাহলে সবকিছু মিলায় আপনার দেখা যায় যে ওই কাজ করতে করতে, বাহিরের কাজ আর বাসার কাজ করতে করতে নিজের পড়াশোনার সময়টাই আসলে খুঁজে পাওয়াটা যায় না, নিজের জন্য সময় বের করা যায় না, পড়াশোনার সময় বের করা যায় না। তো এই এই জন্যই দেখা যাচ্ছে যে হয়তোবা আপনি নিজে নিজে কোনোভাবে পড়াশোনা করেছেন, অনেক কষ্ট করে অনেক এফোর্ট দিয়ে আপনি পড়াশোনা করেছেন, কিন্তু পরীক্ষায় প্রশ্ন কেমন করে আসে? পরীক্ষায় আপনি এখন কিন্তু আমরা জানি যে এখন আমাদের প্রশ্নের প্যাটার্ন কিন্তু অ্যাবসলিউটলি ডিফারেন্ট। আমরা যারা পার্ট 1 পাশ করে এসেছি, সবাই আমরা পার্ট 1 পাশ করে এসেছি। তো পার্ট 1 যখন আমরা পাশ করেছি তখন কিন্তু পড়ার স্টাইল ছিল একরকম। আপনি ওই একই অবস দত্ত, গাইনি দত্ত বই পড়েছেন, মিড টার্মের জন্য ওই একই বই পড়ছেন, কিন্তু তখন কিন্তু আপনি পড়েছেন সবগুলা চ্যাপ্টার, আপনি পড়েছেন হচ্ছে এসবিএ এবং এমসিকিউ স্টাইলে, এমসিকিউ যেন অ্যান্সার করতে পারেন, এসবিএ যেন করতে পারেন। এখন কিন্তু আপনার পুরাটা কারিকুলামই কিন্তু ডিফারেন্ট। এখন আপনি যখন পরীক্ষা দিতে বসছেন আপনি কিন্তু জানেন যে আপনার পরীক্ষাতে এখন মাত্র ফার্স্ট অফ অল আপনার এমসিকিউ বলে কোনো কিছু এই পরীক্ষাতে নাই, হ্যাঁ এমসিকিউ একদমই বাদ। সো এমসিকিউ মাথা থেকে বের করে দেন। কি কি আছে তাহলে? এখন আমার কিন্তু আছে পরীক্ষাতে আমার
পেপার 1 যেদিন আমি প্রথম পরীক্ষা দিব সেই দিন কিন্তু আমার এসবিএ 50টা এসবিএ কোয়েশ্চেন আমাকে ফেস করতে হবে, যার টোটাল মার্কস থাকবে 100। এবং তার পরের দিন ঠিক পেপার 1 যেদিন হয়ে যাবে ঠিক তার পরের দিনই কিন্তু আপনাকে পেপার 2 তে বসতে হবে, যেখানে কিনা আপনার বসতে হবে হচ্ছে 4টা গ্রুপে। হ্যাঁ, 4টা গ্রুপ, 2টা হচ্ছে আপনার গাইনির থেকে 2টা কোয়েশ্চেন থাকবে এবং 2টা কোয়েশ্চেন থাকবে হচ্ছে গিয়ে আপনার অবস ফ্যাকাল্টি থেকে। দুইটা 4টা প্রশ্ন, 4টা প্রশ্নের জন্য 4টা খাতা আপনাকে কিন্তু ডিসিপিএস দেবে। তার মানে বুঝেন, একটা প্রশ্ন বা একটা যেই গ্রুপ, প্রত্যেকটা গ্রুপে 4টা গ্রুপ আপনাকে দিল, 4টা খাতা দিল, প্রত্যেকটা গ্রুপের কোয়েশ্চেন ওই ইন্ডিভিজুয়াল খাতার মধ্যেই আপনাকে লিখতে হবে। এবং যখন আপনি লিখবেন, আপনার ওই প্রত্যেকটা গ্রুপের মধ্যেই কিন্তু 5টা করে কোয়েশ্চেন থাকবে। তাহলে দেখেন, আপনার গাইনির 2টা গ্রুপ, 5টা করে প্রশ্ন, টোটাল 10টা প্রশ্ন আপনাকে গাইনি থেকে ফেস করতে হবে। আবার ওইদিকে অবসেরও 2টো গ্রুপ, প্রত্যেক গ্রুপে 5টা করে প্রশ্ন, তাহলে অবসের জন্য আপনাকে কিন্তু 10টা প্রশ্ন ফেস করতে হবে। আমাদের সিলেবাসটা নিয়ে বা কি কি টাইপের প্রশ্ন আমাদের সম্ভাব্য এসে থাকে বা আসে, এটা নিয়েও ইনশাল্লাহ আজকে আপনাদের সাথে একটু ছোট্ট করে হচ্ছে গিয়ে আমরা আলোচনা করে ফেলবো আমাদের সেশনের লাস্ট হাফের দিকে এসে। তো আসেন, যে হচ্ছে গিয়ে আপনাদের পরীক্ষাটা কেমন করে হচ্ছিল সেটা আমরা বলছিলাম। তো পেপার 1-এ আপনি এসবিএ পরীক্ষা দিলেন 50টা, পেপার 2-তে আপনি 4টা গ্রুপে টোটাল 5টা করে 20টা প্রশ্ন আপনাকে অ্যান্সার করতে হবে। আরো টুইস্ট আছে, আপনারা যারা প্রশ্ন দেখেছেন, কোয়েশ্চেন যারা অ্যানালিসিস করেছেন, আপনারা জানেন যে এই যে আপনি 20টা প্রশ্নের পরীক্ষা দিচ্ছেন, প্রত্যেকটা প্রশ্নের কিন্তু মিনিমাম 2টা করে সাব ডিভিশন থাকে। তার মানে একটা কোয়েশ্চেন মানে কিন্তু একটা কোয়েশ্চেন না, প্রত্যেকটা কোয়েশ্চেনে হয়তো আপনাকে ছোট্ট করে একটা সিনারিও, একটা লাইন দিয়ে দিবে। দেওয়ার পরে হচ্ছে গিয়ে তারপরে ওই কোয়েশ্চেনটা থেকে আপনাকে কিন্তু 2টা থেকে 3টা, সাধারণত 3টা দেয়া থাকে, কিন্তু মিনিমাম 2টা প্রশ্ন আপনাকে কিন্তু ওই পার স্টেম থেকে কিন্তু ফেস করতে হবে। তাহলে এখন আপনি ক্যালকুলেট করেন, 20টা প্রশ্ন ওভারঅল বললাম, আর যদি আপনি প্রত্যেকটার সাথে 3টা করে লেজ লাগাই দেন, তাহলে 20 দিনে 60টা প্রশ্ন কিন্তু আপনাকে ফেস করতে হবে রিটেনে, পেপার 2-তে। তার মানে আপনার এই যে রিটেনের কথাটা বললাম, রিটেন নিয়ে তো আল্লাহর নামে আমাদের কোনো প্র্যাকটিস নাই। আমরা তো ওই যে পার্ট 1-এর জন্য এমসিকিউ এসবিএস স্টাইলে পড়ে গিয়েছি, দাগায় দাগায় বই দাগায় দাগায় পড়ে গিয়েছি, আর তারপর যে পরীক্ষা দিয়ে পাশ করে ফেলেছি। কিন্তু মিড টার্মে কিন্তু আপনার শুধু এসবিএ দিয়েও আপনার পরীক্ষা পাস হচ্ছে না। আবার এই যে এসএকিউর কথা বললাম, এরপরে আরো আরেকটা টুইস্ট আছে, একটু পরে বলছি। তো আমরা জানি যে এই যে আপনি যখন রিটেন পরীক্ষা দিচ্ছেন, আপনাদেরকে যারা হচ্ছে গিয়ে মানে এখনো এই বিষয়টা অনুধাবন করতে পারেন নাই, আপনাদেরকে একদম খুব মানে খুবই সিনসিয়ারলি একটা কথা বলছি, যে আপনারা যারা কিনা রিটেন নিয়ে ভাবেন যে হচ্ছে গিয়ে আপু এটা তো মোটামুটি পারি, আমরা ফেস করি ক্লিনিক্যালি, আমরা তো হচ্ছে গিয়ে ওয়ার্ডে সারাদিন কাজ করছি, ওই যে বললেন যে হচ্ছে গিয়ে সপ্তাহে 2টা 3টা অ্যাডমিশন করছি, তো আমরা তো এগুলো সবই ফেস করেছি। ফেস আমরা সবই করেছি, হ্যাঁ। এবং আমরা যখন টপিক নিয়ে আলোচনা করব, তখন দেখবেন যে প্রত্যেকটা টপিকই আপনার চিনা, প্রত্যেকটা টপিকই আপনি সপ্তাহে 2 থেকে 3 বার করে এই সমস্ত রুগী, অনেক অনেক রুগী আপনি ফেস করছেন, এগুলার ম্যানেজমেন্ট করছেন, ইনভেস্টিগেশন দিচ্ছেন, ফিচার্স আপনি দেখছেন, সবই আপনি করছেন। পরীক্ষায় যা যা আসার মতন সবকিছুই কিন্তু আপনি মোরাললেস আপনার ওয়ার্ডে ফেস করেন। প্রবলেমটা কি হয় জানেন? প্রবলেম হচ্ছে যে যখন আপনার পরীক্ষায় এগুলো লিখতে দিবে, এই লিখার প্র্যাকটিসটা আমাদের একদমই নাই, একদমই নাই। আপনি লাস্ট রিটেন পরীক্ষা দিয়েছিলেন, অন্য কোনো পরীক্ষা যদি আপনি মাঝখানে না দিয়ে থাকেন, আপনারা কিন্তু এই যে মিড টার্মের আগে লাস্ট রিটেন পরীক্ষা দিয়েছিলেন, আপনার ফাইনাল প্রফিট সেটা অ্যাটলিস্ট 2 থেকে 3 বছর আগের কথা, মিনিমাম। এর থেকে বেশিও হতে পারে, হ্যাঁ। অনেকে যারা হচ্ছে বা হয়তো বা সরকারি চাকরির খাতিরে হোক, বা হচ্ছে গিয়ে আপনার অন্য যে কোনো জবের জন্য হোক, ফ্যামিলির জন্য হোক, আহ, বা হয়তো বা বাচ্চার ম্যানেজমেন্টের জন্য হোক, যে কারণেই হোক, আমাদের অনেকেরই আছে যে হচ্ছে অনেক বেশি লম্বা সময় কিন্তু পার হয়ে গিয়েছে ফাইনাল প্রফের পরে। তাইলে চিন্তা করেন যে ওই মিনিমাম 3 বছর আগে হচ্ছে গিয়ে আপনি পরীক্ষা দিয়েছেন। আপনি যদি একেবারেই এমবিবিএস এর পরপরই যদি আপনি ট্রেনিং এ ঢুকে যান, তাও আপনার মিনিমাম 3 বছর আগে আপনি রিটার্ন পরীক্ষা দিয়েছেন। তাহলে দেখেন, আপনার কিন্তু কোনো একটা প্রশ্ন দেখে ওইটাকে লিখার যে প্র্যাকটিসটা, এটা একদমই নাই। লিখার প্র্যাকটিস কেন লাগবে আপু? আমি তো সবই জানি, যা জানি ওইটা খুব তাড়াতাড়ি করে লিখে দিব একদম পরীক্ষার খাতায়, সো এত প্র্যাকটিস না হলেও আমি পারবো, আমি অনেক কনফিডেন্ট। হতে পারে আপনি হয়তো পারবেন, কিন্তু একটু চিন্তা করে দেখেন আপু, আপনাকে কিন্তু যখন আপনি লিখবেন, আপনি প্রশ্নটা দেখে আপনার এই যে 60টা মানে 60টা কোয়েশ্চেন আপনাকে অ্যান্সার করতে হবে, আপনার কিন্তু একটা টাইম লিমিটেশন আছে। তার মানে আমি লিখতে থাকবো মানে লিখতেই থাকবো, আমি তো পারি আপু, একদম ওয়ার্ডে যা যা দেখছি ওইটা দেখে দেখে যা যা মনে আছে ওভাবে আমি লেখা শুরু করবো। একদম বাংলা কত লিখতাম না আমরা, গোল্ডেন A+ পেয়েছি, বাংলাতে A+ পেয়েছি, কত লিখতাম। তো এগুলো তো আমরা লিখতেই পারবো, বাংলা লিখতাম, ইংলিশ লিখতাম, তো এগুলো লিখতে পারবো। প্রবলেম হচ্ছে যে আপু, আপনি যদি এখন থেকে প্র্যাকটিস না করেন, যে পার কোয়েশ্চেন, এই যে 60টা কোয়েশ্চেন বললাম, 60টা কোয়েশ্চেনের মধ্যে আপনি কিন্তু ম্যাক্সিমাম অ্যামাউন্ট অফ টাইম
পার কোয়েশ্চেনে পাবেন দেখা যাবে যে 7 to 8 মিনিটস, 7 to 8 মিনিটস পার কোয়েশ্চেন। বলতে ওই 3টা কোয়েশ্চেন একসাথে যদি আপনাকে ধরে দেওয়া হয় 20টা প্রশ্ন, তো 20টা প্রশ্নে আপনি প্রত্যেকটা প্রশ্নের জন্য মিনিমাম হচ্ছে গিয়ে ম্যাক্সিমাম আপনি পাবেন 7 to 8 মিনিটস। তার মানে আপনি চিন্তা করেন 8 মিনিট সময়ের মধ্যে 3টা সাব ডিভিশনে আপনাকে কোয়েশ্চেন অ্যান্সার করতে হবে। শুনে আসলে যতটা সহজ মনে হচ্ছে, পরীক্ষার খাতায় ঠিক ততটাই কঠিন লাগবে, ঠিক ততটা কঠিন লাগবে। আপনি যদি প্র্যাকটিস না করে যান, এই যে টাইম ম্যানেজ করে কিভাবে প্রশ্ন দেখা মাত্রই ক্লিক হয়ে যাবে প্রশ্নটা, ডায়াগনোসিস করে ফেলবেন, ডায়াগনোসিস করা মাত্রই সেটাকে আপনি অ্যান্সার করতে পারবেন, এই যে এই বিষয়টা, এইটা কিন্তু আপনাকে আয়ত্ত করার জন্য প্র্যাকটিস করা ছাড়া কোনো অল্টারনেটিভ নাই। তার মানে আপনাকে এখন কিন্তু জোরদার দিতে হবে কয়েকটা জায়গাতে। এক হচ্ছে যখন আপনি আপনার পড়ার মেটেরিয়াল একই, আপনারা যারা ভর্তি হচ্ছেন বা যারা ভর্তি হয়েছেন, যেই ব্যাচেই আপনি ভর্তি হন না কেন, মিড টার্মের জন্য আপনার পড়ার জন্য একদম মেইন বুক হচ্ছে আপনার অবস দত্ত 10th এডিশন, গাইনি দত্ত 9th এডিশন। সাথে আমাদের হয়তো খুচরা টুকটাক কিছু জিনিস লাগে, টুকটাক কিছু গাইডলাইন থেকে আমাদের পড়া লাগে, এবং আরেকটা মাস্ট যেটা লাগে সেটা হচ্ছে আমাদের ওজিএসবি গাইডলাইন। এটা আশা করি আপনাদের সবার কাছে অলরেডি আছে, এটা আমরা পার্ট 1 পাস করার পরপরই সবাই কিনে ফেলি, না কিনে ফেললে অবশ্যই কিনে ফেলবেন। এটা ছাড়া কিন্তু হবে না, হ্যাঁ, এটা পরীক্ষার জন্য অবশ্যই লাগবে। তাহলে 3টা বই কিন্তু আমি কম্পালসারি বলেছি যে আপনাদের 3টা বই মাস্ট পরীক্ষার জন্য লাগবে, অবস দত্ত, গাইনি দত্ত এবং ওজিএসবির গাইডলাইন। 3টা বই আপনার সাথে অবশ্যই হার্ড কপি থাকতে হবে। এবং সাথে হচ্ছে গিয়ে আমাদের কিছু 1টা 2টা টপিকের জন্য হয়তো বা কিছু গাইডলাইনের কিছু অংশ লাগে, ওইটা হচ্ছে গিয়ে আপনি যদি কালেক্ট করে ফেলেন কারো কাছ থেকে, তাহলেই আমার কাছে মনে হয় দ্যাট ইজ মোর দ্যান সাফিসিয়েন্ট। কোনো একটা ছোট্ট টপিকের জন্য একেবারে পুরো গাইডলাইন কিনে আমি টপ টু বটম সব পড়বো, এটা আমার কাছে একটু বেশিই মনে হয়। কিন্তু যদি আপনি মনে করেন যে না আপু, যেহেতু আমি গাইনি ফ্যাকাল্টিতে, আমার তো এগুলো আলটিমেটলি লাগবেই বইগুলা, সেই ক্ষেত্রে আপনারা কিছু বই যেমন কিনা হাই রিস্ক প্রেগনেন্সি, বা হচ্ছে গিয়ে মনে করেন যে প্রফেসর রাশিদা ম্যাডামের যে বইটা আছে, অথবা যে মনে করেন যে হচ্ছে গিয়ে আমাদের যে গাইডলাইন গুলো আছে, হ্যাঁ, গ্রিন টপ গাইডলাইন যে আছে, এই গাইডলাইন গুলো যদি আপনার মনে হয় যে হচ্ছে গিয়ে আপু আমি সিন্স গাইনি ফ্যাকাল্টিতেই আছি, তাহলে আমার মনে হয় আপনারা এই গাইডলাইন গুলো কালেক্ট করে রেখে দিতে পারেন। আমার কাছে আছে, আমি রেখে দিয়েছি। আমার কাছে মনে হয়েছে যে যদি ইন কেস লাগে যেন একটু উল্টায় খুলে দেখে নিতে পারি। সো আমার কাছে মনে হয় যে ওগুলা যদি আপনার মনে হয় যে রাখতে চান, রাখতে পারেন। কিন্তু ওইগুলা নিয়ে যে আপু আমার এখন এগুলা সব আদ্য পান্ত আমার গ্রিন টপের প্রথম থেকে শেষ পর্যন্ত সব পড়তে হবে, এগুলা কিছু পড়তে হবে না, এগুলা জাস্ট রেখে দিবেন। হ্যাঁ, যে যেই ছোট্ট একটা টপিক হয়তো বা লাগছে, হয়তো বা আপনার মোলার প্রেগনেন্সির যখন আপনি ফলো আপটা করছেন, ওই ফলো আপটা হয়তো বা আপনাকে একটু ওই গাইডলাইনটা থেকে একটু আপনি জাস্ট চোখ বুলাই নিলেন, এই 1টা 2টা জিনিস হয়তো বা টুকটাক লাগবে। এছাড়া আপনার কাছে যদি যে 3টা বই আমি অলরেডি মেনশন করে ফেলেছি, ওই 3টা বই যদি আপনার কাছে থাকে, দ্যাট ইজ মোর দ্যান সাফিসিয়েন্ট আপনার মেটেরিয়ালস হিসেবে। আর এছাড়া এই যে 3টা বইয়ের কথা বললাম, 3টা বই ছাড়া আপনার কাছে যেটা অবশ্যই আপনি রাখার চেষ্টা করবেন সেটা হচ্ছে কি আপনাদের যে এসবিএ কোয়েশ্চেন গুলা, এসবিএ কোয়েশ্চেনের প্র্যাকটিসের জন্য আমাদের কিন্তু এখন যে এসবিএ গুলো আসবে, এগুলো কিন্তু পার্ট 1 থেকে অনেক ডিফারেন্ট। আপনারা যারা এক্সাম ব্যাচে ভর্তি হয়েছেন, যখন এক্সামস দিবেন তখন আপনারা এই জিনিসগুলো বুঝবেন যে আগের থেকে আপনার পার্ট 1 এর এসবিএ থেকে এখনকার এসবিএ গুলো একদম মানে মনে করতে পারেন যে হচ্ছে গিয়ে আকাশ পাতাল পার্থক্য। এগুলা অনেক ডিফারেন্ট থাকবে কোয়েশ্চেন, এবং অ্যান্সার করার প্যাটার্নও অনেক বেশি ডিফারেন্ট থাকবে। সো এই এসবিএ প্র্যাকটিস আপু কোথা থেকে করব? বইয়ের মধ্যে তো হুবাহু এসবিএ হিসাবে দেওয়া নাই, লাইন্স দেওয়া আছে, এসবিএ এর অ্যান্সার দেওয়া আছে, কিন্তু এসবিএ তাহলে কোথা থেকে প্র্যাকটিস করব? এসবিএ প্র্যাকটিস করার জন্য আপনারা দেখবেন যে হচ্ছে গিয়ে আপনারা যখন ভর্তি হয়ে যাবেন, আপনাদের ব্যাচগুলোর মধ্যে দেখবেন আমি একদম একটা লিস্ট করে দিয়ে দেবো আপনাদেরকে, যে হচ্ছে এমআরসিওজির কিছু বই, হ্যাঁ কিছু বই, সব বই না, এমআরসিওজি পার্ট 2 এর কিছু বইতে এসবিএ আমাদের জন্য, আমাদের মিড টার্মের আলোকে কিছু এসবিএ এর বই আছে যেগুলো কিনা বেশ ভালো। এগুলো যদি আপনি প্র্যাকটিস করেন তাহলে মোটামুটি আপনি ধরতে পারেন যে এগুলো আপনার জাস্ট প্র্যাকটিস করতে করতে আপনার একটা আইডিয়া এসে পড়বে যে আমার পরীক্ষায় প্রশ্ন কেমন করে আসবে। সো আপনি যদি জাস্ট কয়েকটা বই একটু দেখেন, আপনাদেরকে হচ্ছে গিয়ে আমি 4-5টা বইয়ের নাম লিখে দিব না আপনাদের গ্রুপের মধ্যে, একদম সুন্দর মতন নাম ছবি সহ আপনাদেরকে দিয়ে দিব না। সো এই বইগুলা আপনারা পিডিএফ হোক, হার্ড কপি হোক, যেই কপি হোক না কেন, এগুলা কালেক্ট করে ফেলবেন। কালেক্ট করে একটু দেখবেন, উল্টায় উল্টায় দেখলে হবে কি, তাহলে ওই যে বললাম যে পরীক্ষায় আপনি যখন এসবিএ গুলা দেখবেন, ওই এসবিএ গুলা আপনার দেখে আর ভয় লাগবে না, মনে হবে যে এগুলাকে তো আমি চিনি, এগুলো আমার চিনা জানা এসবিএ, চিনা জানা হচ্ছে গিয়ে পড়া। তো আশা করি যে হচ্ছে গিয়ে আপনাদের যে মেটেরিয়ালস যেগুলো লাগবে, এগুলা সম্পর্কে আপনাদেরকে অলরেডি একটা আইডিয়া আমি দেওয়ার চেষ্টা করেছি। আর এছাড়া আপনাদের আরেকটা যে বলেছিলাম যে ছোট্ট আরো আরেকটা টুইস্ট আছে, সেটা হচ্ছে আমরা পেপার 1 এবং পেপার 2 নিয়ে আমরা কথা বললাম, যে হচ্ছে আপনাদের পেপার 1 এ এসবিএ থাকবে 50টা, পেপার 2 তে আপনার হচ্ছে গিয়ে কোয়েশ্চেন থাকবে, আপনাকে এসএকিউ কোয়েশ্চেন থাকবে, আপনাকে অ্যান্সার করতে হবে পরীক্ষাতে। এবং সেই ক্ষেত্রে আমি আরো আরেকবার জোরদার দিয়ে একটু বলে দেই যে এসএকিউ অ্যান্সার করার ক্ষেত্রে
প্রথম থেকেই কিন্তু আপনাকে খুব জলদি লেখা শুরু করতে হবে, খুব জলদি লেখা শুরু করতে হবে। তারপরও আপনি দেখবেন যে হচ্ছে এত লেখা থাকে, এত লেখা থাকে যে প্রথম থেকেও খুব তাড়াহুড়া করে শুরু করার পরেও লাস্টের দিকে দেখবেন যে হচ্ছে গিয়ে সময় নিয়ে টানাটানি লেগে যাবে। হ্যাঁ, খুব বেশি সময় নাই, অনেক কোয়েশ্চেন্স বাকি, এরকম হয়ই হয়। তার মানে প্রথম থেকে আপনি যদি তাড়াহুড়া করে শুরু না করেন, প্রথম দিকে যদি ঢিলা ঢিলা শুরু করেন যে হ্যাঁ সময় আছে, আস্তে আস্তে বুঝে শুনে লাল নীল কলম দিয়ে আমি লেখা শুরু করব, এত যদি আপনি সৌন্দর্য বর্ধন করতে যদি বেশি সময় লাগায় ফেলেন, তখন দেখবেন লাস্টে দিয়ে কিন্তু কোয়েশ্চেন ছেড়ে দিয়ে আসতে হবে। হ্যাঁ, কোয়েশ্চেন অ্যান্সার করে শেষ করতে পারবেন না, অনেক প্রশ্ন, অনেক লিখতে হয়। এবং এইটাকে আয়ত্ত করার একটাই উপায়, আপনি এখন যেই আপনাদের যে নেক্সট 2.5 মাসের মতন সময় আছে, এই 2.5 মাস সময়ে আপনি এক্সাম লেখার প্র্যাকটিসটা খুব ভালোভাবে আয়ত্ত করবেন। এক্সাম লিখতে যদি আপনি না পারেন, আপনি অনেক জানেন আপু, আপনার হাতের স্কিল অনেক ভালো, আপনার ওটি করা মাশাল্লাহ খুবই ভালো, হ্যাঁ খুবই ভালো, আপনি হাতের কাজ আপনি খুব ভালো জানেন, আপনি হয়তো বা লেবার রুমে আপনি একদম হচ্ছে গিয়ে মানে কিং বা কুইন স্টাইলে হচ্ছে গিয়ে আপনি কাজকর্ম করেন, এত ভালো আপনার হাত, বা এত ভালো হচ্ছে গিয়ে আপনার শার্প আপনার আইজ, আপনি খুব জলদি ডায়াগনোস করতে পারেন, আপনার ক্লিনিক্যালি আপনি চমৎকার। কিন্তু এটা যদি আপনি পরীক্ষায় প্রেজেন্ট না করতে পারেন, আপনি যদি লিখে লিখে এটা এক্সপ্রেস না করতে পারেন যে হ্যাঁ আমি ওই বিষয়টা সম্পর্কে জানি, এটা কেন হলো, এটা রিস্ক ফ্যাক্টর কি, কজ কি, বা এটার ডিডি কি কি থাকতে পারে, আমি কি কি ইনভেস্টিগেশন দেব, এগুলো যদি আপনি লিখে শেষ না করতে পারেন, আপনার স্কিল যতই ভালো হোক না কেন, আপনি কিন্তু মিড টার্মের পরীক্ষায় কিন্তু আপনার পাশ করতে হিমশিম খেয়ে যেতে হবে। তাহলে যেই পয়েন্টটা আমি বারবার আপনাদেরকে হচ্ছে গিয়ে এমফাসাইজ করছি, যে আপনারা এক্সাম ব্যাচে ভর্তি হওয়ার উদ্দেশ্যই হচ্ছে আপনারা বারংবার এগুলা লেখাগুলা প্র্যাকটিস করবেন। আপনাদের পরীক্ষায় কেমন স্টাইলের প্রশ্ন আসে, কি কি আসে, এগুলো যখন আপনারা জেনেসিসের এক্সাম দিবেন, ইনশাল্লাহ আপনাদের এই আইডিয়া, ইভেন এমনও কোয়েশ্চেন্স আছে, টপিক তো সব কমন পড়বেই, এমনও কিছু কোয়েশ্চেন্স পাবেন যেগুলো কিনা আপনার মনে হবে যে আপু এগুলো তো জেনেসিসের এক্সামে আমরা অলরেডি পরীক্ষা দিয়ে আসছি। তো এমন টপিকস ইনশাল্লাহ আপনারা পাবেন যেগুলো হচ্ছে আপনাদের দেখেই চিনা জানা লাগবে, এবং দেখেই মনে হবে যে হ্যাঁ এই টপিক আমি পারবো, এই টপিক আমি অ্যান্সার করতে পারি, পরীক্ষায় আমার পাস হবে ইনশাল্লাহ। সো ওইটা ইনশাল্লাহ আপনারা আপনাদের কোয়েশ্চেন যখন আপনারা প্র্যাকটিস করবেন, ইনশাল্লাহ আপনারা সেটা পেয়ে যাবেন। আপনাদের কাজ, আপনাদের দায়িত্ব হচ্ছে, আপনি অবশ্যই যে এক্সাম গুলো আছে আপনাদের এক্সাম গুলা একদম আপনি হচ্ছে গিয়ে মানে একদম স্ট্রিক্টলি স্কেডিউলের সাথে লেগে থাকবেন, এবং এক্সাম গুলো আপনি দিবেন, এক্সাম প্র্যাকটিস করবেন, এক্সাম লিখবেন। এক্সাম ব্যাচে ভর্তি হইলাম কিন্তু পরীক্ষা দিলাম না, তাহলে কিন্তু পরীক্ষা আপনার এই ব্যাচে ভর্তি হয়ে কিন্তু কোনো লাভ নাই। হ্যাঁ, অবশ্যই ভর্তি হবেন, এবং ভর্তি হওয়ার পর পর প্রত্যেকটা পরীক্ষা অ্যাটেন্ড করবেন, প্রত্যেকটা পরীক্ষা অ্যাটেন্ড করবেন। তো গেল আপনাদের এসবিএ সম্পর্কে একটু কথা বললাম, এসএকিউ সম্পর্কে বললাম, যে লিখার স্পিড এবং টাইম ম্যানেজমেন্ট খুবই ইম্পর্টেন্ট, লিখতে পারা, প্রেজেন্টেশনটা খুবই ইম্পর্টেন্ট। সো এগুলো আমরা একটু খেয়াল রাখবো। এবং তারপরে আসেন যে আপনি পেপার 2 পরীক্ষাটা দিয়ে ফেললেন, পেপার 2 পরীক্ষা দেওয়ার পরে আপনার পরীক্ষা শেষ না, আপনার পরীক্ষা শেষ না, হ্যাঁ আপনার এখনো আরো একটা খুবই ইম্পর্টেন্ট জায়গা বা একটা অংশ বাকি আছে, সেটাকে আমরা বলি অস্কি। অস্কি কিন্তু আমরা আগে কখনো ফেস করি নাই, আমরা ছোটবেলায় যেগুলো হচ্ছে ফাইনাল প্রফ পর্যন্ত দিয়ে আসছি সেটাকে আমরা বলতাম অসপি। হ্যাঁ অসপি বলতাম, এখন অস্কি। অস্কি কি জিনিস? অস্কি হচ্ছে আপনার ওই ছোটবেলার অস্পির মতনই, আপনি ওই যে অনেকগুলা স্টেশন থাকবে সারা রুমের মধ্যে, আপনি ঘুরে ঘুরে পরীক্ষা দিবেন, লিখবেন, বিভিন্ন ছবি আইডেন্টিফাই করবেন, বিভিন্ন রকমের হিস্টেরোসালপিঙ্গোগ্রাম, বা হচ্ছে বিভিন্ন ধরনের টিভিএস, বা হচ্ছে গিয়ে আপনি ডপলারের কিছু, এই যে আমরা ডপলার সোনোগ্রাফি করতে দেই না, উইথ কালার ডপলার যে করতে দেই, এই ডপলারটা আপনি রিড করতে পারছেন কিনা, বা পার্টোগ্রাফ আপনি রিড করতে পারছেন কিনা, সিটিজি আপনি রিড করতে পারছেন কিনা, এগুলো বিভিন্ন স্টেশনে দেওয়া থাকে, এগুলো আমাদের দৌড়ায় দৌড়ায় হচ্ছে গিয়ে অ্যান্সার করতে হয়। আর এটার সাথে যে এমন একটা এক্সট্রা জিনিস থাকে যেটার কারণে এটাকে অস্কি বলে, সেটা হচ্ছে যে এই যে আপনি দৌড়ায় দৌড়ায় পরীক্ষা দিবেন, বিভিন্ন স্টেশনে যে যে আইডেন্টিফাই করে করে লিখবেন বা প্রশ্ন দেখে দেখে অ্যান্সার করবেন, এইটার সাথে সাথে আমাদের আরো দুইটা স্পেসিফিক জিনিস থাকে, দুইটা না তিনটা, সরি তিনটা স্পেসিফিক জিনিস থাকে, যেটার একটার নাম হচ্ছে আপনাকে প্রসিডিউর করে দেখাতে হবে। হ্যাঁ, আপনাকে ওই অস্কিতে দৌড়ায় দৌড়ায় হঠাৎ করে একটা স্টেশনে যাবেন, দেখবেন ম্যাডাম দাঁড়ায় আছে, ম্যাডাম আপনাকে বলবে যে হচ্ছে কি এখান থেকে তুমি একটু ব্রিজ ডেলিভারিটা করে দেখাও, ব্রিজ এক্সট্রাকশনের মাধ্যমে হেড ডেলিভারিটা করে একটু দেখাও, তুমি কিভাবে হেড ডেলিভারি করবা। এই একটা প্রসিডিউর আপনি পেয়ে গেলেন। এছাড়া প্রসিডিউর থাকে একটা একটা টাইপের স্টেশন গুলোতে আপনার প্রসিডিউর পাবেন, এবং এখানে দেখা যায় 3টা থেকে 5টা টোটাল প্রসিডিউর কিন্তু আপনার থাকতে পারে। এই পর্যন্ত আমরা হাইয়েস্ট নাম্বার অফ প্রসিডিউর পেয়েছি 4টা, তাইলে 3টা থেকে 5টা প্রসিডিউর আপনার পরীক্ষাতে ইজিলি থাকতে পারবে অস্কিতে। কাউন্সেলিং স্টেশন থাকে, সেখানে আপনার মোটামুটি ধরে নেন যে 3টা থেকে 4টা কাউন্সেলিং সেশন থাকে।
এবং IOE ইন্টারেক্টিভ ওরাল এক্সামিনেশন, মানে ছোট্ট একটা ভাইভা বোর্ড, বুঝছেন? ছোট্ট ভাইভা বোর্ড, নাম শুনে ভয় পাবার কিছু নাই যে ভাইভা বোর্ড মানে আবার কি, এখানে কি ভাইভা হবে নাকি, এরকম ভাইভা না। এটা হচ্ছে কার্ড, কার্ড যেরকম আমরা পরীক্ষা দিতাম না ছোটবেলায়, যে হচ্ছে গিয়ে কার্ডের মধ্যে প্রশ্ন লেখা থাকতো এবং ওই প্রশ্ন রিডিং দিয়ে আপনি তারপরে হচ্ছে অ্যান্সার করতেন, তো এরকম থাকবে। হ্যাঁ, এখানে আপনাকে একদম ওই বড় টেবিল ভাইভা হবে না। IOE মানে হচ্ছে গিয়ে আপনার সামনে একটা প্রশ্ন দেওয়া থাকবে আপনার কার্ডের ভিতরে, ওইটা দেখে আপনাকে ছোট করে যেসব প্রশ্ন থাকবে ওইসব প্রশ্নই ম্যাডাম আপনাকে জিজ্ঞেস করবে। বাহির থেকে, আশেপাশ থেকে, ডান বাম থেকে খুব বেশি ম্যাডামরা জিজ্ঞাসা করে না, যেখানে যা লেখা থাকবে ওই লেখার থেকেই আপনাকে প্রশ্ন জিজ্ঞাসা করা হবে। তাহলে দেখেন যে আমরা বললাম অস্পিতে আপনি দৌড়ায় দৌড়ায় কিছু প্রশ্ন আপনি লিখবেন, কিছু প্রসিডিউর আপনাকে করে দেখাতে হবে, কিছু কাউন্সেলিং, ম্যাডামকে কাউন্সেল করতে হবে। যে আপনি যেভাবে আপনার রুগীকে কাউন্সেল করেন যে মা আপনার হচ্ছে গিয়ে এখন এই সমস্যা নিয়ে আপনি আমার কাছে আসছেন, আপনার সমস্যাটার মানে হচ্ছে এই এই অমুক অমুক অমুক, আপনার এর পরবর্তীতে আমরা হচ্ছে গিয়ে এই অমুক 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 করবো, এরপরে আমরা ট্রিটমেন্ট হিসাবে এইটা এইটা এটা করতে চাই, যদি আপনি এইটা এইটা না করেন তাহলে সেই ক্ষেত্রে দেখা যাবে যে আপনার এই অমুক 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 কমপ্লিকেশন ডেভেলপ করতে পারে। এই যে আমরা রুগীকে কাউন্সেল করি, যেগুলো আপনি ওয়ার্ডে প্রত্যেক দিন, হ্যাঁ, আপনি অনেক অনেক কাউন্সেলিং করেন, হ্যাঁ, যে রোগীগুলো আসে সবাইকেই তো আমরা মোরালেস কাউন্সেল করি, তার মধ্যে কিছু স্পেসিফিক কাউন্সেলিং আমাদের থাকে, যে হচ্ছে প্লাসেন্টা প্রিভিয়ার কাউন্সেলিং, অথবা প্লাসেন্টা পারক্রিটা অ্যাক্রিটার কাউন্সেলিং, অথবা রাপচার ইউটেরাসের কাউন্সেলিং, অথবা ভিব্যাক এর কাউন্সেলিং। এই যে কাউন্সেলিং গুলা, অথবা মনে করেন একটা প্রেগনেন্ট ওম্যান উইথ ব্যাড অবস্টেট্রিক হিস্ট্রি, অথবা হচ্ছে রিকারেন্ট প্রেগনেন্সি লসের একটা রোগী, অথবা একটা GDM এর মা এসছে আপনার কাছে, তার কাউন্সেলিং কি হবে, অথবা একটা প্রি কনসেপশনাল কাউন্সেলিং, অথবা হচ্ছে গিয়ে আপনার একটা প্রিনেটাল কাউন্সেলিং আপনি করতেছেন, যে কিনা হচ্ছে প্রেগনেন্ট হতে চাচ্ছে, একটা ডায়াবেটিক রোগীর আপনি প্রিনেটাল কাউন্সেলিং করছেন। এই যে বিভিন্ন ধরনের কাউন্সেলিং আমরা করি, অবস গাইনি, অবস এর টপিকের আন্ডারে বা গাইনি টপিকের আন্ডারে, এই যে বিভিন্ন কাউন্সেলিং গুলা করি, এই কাউন্সেলিং গুলাই হচ্ছে দেখা যায় যে আমাদের ওই অস্কির মধ্যে থাকে। তাহলে ওইটা হচ্ছে আমাদের অস্কির পার্ট, যেটা কিনা দেখা যায় যে আপনাদের এই পেপার 2 পরীক্ষাটা যখন আপনি দিবেন, দেওয়ার পর পেপার 1 পেপার 2 পরপর 2 দিনে হয়ে যাবে। এই পরীক্ষা দুইটা যখন আপনার দেয়া শেষ হয়ে যাবে, তারপরে দেখা যায় যে 7 থেকে 8 দিনের মধ্যে আপনাদের অস্কি পরীক্ষাটা হয়ে যায়। এবং এই অস্কি পরীক্ষার 1 থেকে 2 দিন আগে মাত্র দেখা যায় যে অস্কি পরীক্ষার 1 থেকে 2 দিন আগেই মাত্র দেখা যাবে যে হচ্ছে গিয়ে আপনার রেজাল্ট পেপার 2 এর, মানে হচ্ছে পেপার 1 এবং পেপার 2 আপনি মিড টার্ম রিটার্ন পরীক্ষায় পাশ করেছেন কিনা এইটা জানতে পারবেন কিন্তু ঠিক অস্কি পরীক্ষার 1 থেকে 2 দিন আগে। তার মানে আপনি পেপার 2 পরীক্ষা দিয়ে দিলেন, পেপার 2 পরীক্ষা দিয়ে কিন্তু আপনার বসে থাকার সুযোগ নাই, যে হচ্ছে গিয়ে আমি এখন বসে থাকবো, আমি যদি পেপার 2 তে পাশ করি তাহলে হচ্ছে গিয়ে আমি অস্কির জন্য পড়াশোনা করবো, আর আদারওয়াইজ আমি অস্কির জন্য করবো না। এই সুযোগটা নাই, একদমই নাই। হ্যাঁ, মিড টার্মে আপনাদের এই সুযোগটা নাই। আপনি যখন প্রিপারেশন নেবেন, আপনার প্রিপারেশন নেওয়ার সময়ই কিন্তু আপনার মাথায় থাকতে হবে যে আমি একটা টপিক পড়ছি। মনে করেন আপনি ফাইব্রয়েড পড়ছেন, যখন আপনি এই যে এক্সাম ব্যাচে আপনি তো ভর্তি হয়েছেন, আপনি এটার জন্য পড়াশোনা করবেন, যখন আপনি ফাইব্রয়েড পড়বেন আপনাকে কিন্তু এটা চিন্তা করলে চলবে না যে আমি এখন শুধু হচ্ছে কি এসবি এসিকিউর জন্য পড়ে রাখি, অস্কির জন্য কি আসে না আসে ওটা পরে পড়বো। এই সুযোগ আপনার কিন্তু থাকবে না, কারণ আপনাকে কিন্তু কি বললাম, পেপার 2 এর পরে আপনাকে কিন্তু শুরু করে দিতে হবে অস্কির জন্য, একদম ধুমায় আপনাকে পড়াশোনা শুরু করে দিতে হবে। কারণ আপনার পেপার 2 এর রেজাল্টটা জাস্ট দিবে, তার পরের দিন কি তার একদিন পরেই, তার পরের দিন কি তার ঠিক একদিন পরেই দেখা যাবে যে আপনার অস্কি পরীক্ষাটা হয়ে যাচ্ছে। তাইলে কিন্তু আপনার রেজাল্টের পরে ওই একদিন বা আধা দিন, এই দিন নিয়ে কিন্তু আপনি অস্কি প্রিপারেশন নিতে পারবেন না, কারণ কি কি যে বলে দিলাম কিন্তু যে অস্কিতে আমাদের কি কি থাকে। তাহলে আশা করি আপনারা যখন এখন থেকে পড়া শুরু করবেন, যেহেতু মাত্র 2.5 মাস সময় বাকি, আপনারা যখন পড়া শুরু করবেন তখন প্রত্যেকটা টপিকই যখন আপনি পড়বেন একটু চোখ কান খুলে পড়বেন। এসবি এর জন্য কিছু টপিক আছে, এসএকিউর জন্য কিছু পার্টিকুলার টপিক আছে, এবং অস্কির জন্য স্পেশালি আমাদের দেখা যায় যে রিটেনে আপনি যা পড়তেছেন ওগুলা থেকেই আপনার পড়াটা কভার হয়ে যায়, কিন্তু কিছু ছবি, ওই যে ফাইব্রয়েডের ছবি যদি আপনাকে দিয়ে দেয় পরীক্ষার হলে, মনে করেন একটা ছবি দিয়ে দিল, দিয়ে জিজ্ঞেস করলো যে এটা কোন টাইপের ফাইব্রয়েড, এটা কি ইন্ট্রামুরাল ফাইব্রয়েডের ছবি দেখতে পাচ্ছেন আপনি, নাকি সাবসেরাস দেখতে পাচ্ছেন, নাকি সাবমিউকাস দেখতে পাচ্ছেন, নাকি পেডাঙ্কুলেটেড দেখতে পাচ্ছেন, আপনি কি দেখতে পাচ্ছেন। তাহলে এইটা কিন্তু আমরা যখন পড়বো, আমরা একটু জাস্ট বইয়ের ছবিগুলা একটু ভালো মতো নোটিস করব যে হচ্ছে গিয়ে আমাদের ছবিগুলাতে কি বলতে চাচ্ছে। তো আসেন, আমরা আসলে অনেক কথা বলে ফেললাম যে আপনাদের পরীক্ষা সংক্রান্ত, আপনাদের পরীক্ষাতে কি থাকে এবং আমরা পরীক্ষাতে কি সাধারণত ফেস করি, এগুলা নিয়ে একটু কথা বলে ফেললাম। এখন আসেন যে আপনারা যারা ভর্তি হবেন, আপনারা কারা ভর্তি হবেন সেটার ক্রাইটেরিয়াও আমি বলে দিয়েছি, যে আপনি হয়তোবা আগে নিজে নিজে পড়েছেন, অথবা হয়তোবা আপনি আগে পরীক্ষা দিয়েছেন, এখন আপনি আরেকবার হচ্ছে একটু রিভিশন দিতে চান, প্রপারলি রিভিশন দিতে চান ফর জুলাই 2025। এবং যখন আপনি রিভিশন দিতে চান অবশ্যই একটা গাইডেন্স থাকলে আমাদের জন্য খুবই ভালো হয়, সিন্স আমরা অনেক বিজি স্কেডিউল আসলে মেনটেন করতে হয় আমাদের। সো একটা গাইডেন্স না থাকলে পরীক্ষার পড়াটা গোছানো মানে অলমোস্ট, আসলে আমার কাছে তো মনে হয় যে অলমোস্ট ইম্পসিবল হয়ে যায়। সো আপনারা যারা আগে পড়েছেন বা আগে পরীক্ষা দিয়েছেন,
আগে প্রিপারেশন নিয়েছেন, নিজে নিজে প্রিপারেশন নিয়েছেন, এখন মূলত আপনি আপনার পড়াটাকে আপনি আদৌ মিড টার্মের কায়দায় বা মিড টার্মের আলোকে আপনি পড়েছেন কিনা এইটাই নিজেকে জাজ করার জন্য আমরা মূলত এখন এক্সাম ব্যাচে ভর্তি হব। আচ্ছা, এখন আসেন এক্সাম ব্যাচে আপনাদের জন্য কি কি জিনিস থাকবে, বা এক্সাম ব্যাচে হচ্ছে কি আপনাদের পড়াটা আপনারা কিভাবে কভার করবেন। তো সেটা নিয়ে যদি আমরা একটু কথা বলি যে পড়াটা কিভাবে কভার করবেন, আপনারা কিন্তু জানেন যে আপনাদের এই এক্সাম ব্যাচে আপনারা কিন্তু জানেন যে আপনাদের এক্সাম ব্যাচে টোটাল এক্সাম মানে হচ্ছে গিয়ে আপনার টোটাল টপিক ওয়াইজ এক্সাম থাকবে হচ্ছে 17টা। টোটাল টপিক ওয়াইজ 17টা এক্সাম থাকবে। প্রত্যেকটা এক্সামের পরে আপনাদের হচ্ছে গিয়ে ওই টপিকের যেই পরীক্ষাটা আপনি দিলেন পরীক্ষাটার উপরে আপনার সলভ ক্লাস থাকবে, যেখানে কিনা আপনার মেন্টর আপনাকে বলেই দিবে যে হচ্ছে গিয়ে যেই এসবিএ আপনাদের প্রত্যেকটা পরীক্ষার মধ্যেই দেখবেন যে অ্যাবাউট 10টার মতন করে, প্রত্যেকটা যে 17টা পরীক্ষার কথা বললাম 17টা পরীক্ষার মধ্যে 10টার মতন করে এসবিএ থাকে, এবং হচ্ছে গিয়ে 4টা করে এসএকিউ আপনাকে ফেস করতে হয়। 4টা এসএকিউর মধ্যে প্রত্যেকটা এসএকিউর মধ্যে আবার ওই যে 3টার মতন করে সাবডিভিশন থাকে, যেরকম বিসিপিএস এ থাকে আর কি। তো এরকম আপনার 4টা কোয়েশ্চেন আপনাকে ফেস করতে হবে প্রত্যেকটা টপিকের আন্ডারে। এভাবে করে আপনি 17টা পরীক্ষা দেবেন, এবং প্রত্যেকটা পরীক্ষার পরেই আপনার সলভ ক্লাস থাকবে। প্রত্যেকটা সলভ ক্লাস অবশ্যই অ্যাটেন্ড করবেন। সলভ ক্লাসগুলো এক্সট্রিমলি ইম্পর্টেন্ট, অবশ্যই সলভ ক্লাস অ্যাটেন্ড করবেন। এবং আপনাদের সলভ ক্লাসগুলো যখন হয়ে যাবে আপনারা কি করবেন, যেই সলভ শিট গুলা হচ্ছে আপনারা একটু জেনেসিসের সাথে যোগাযোগ করে আপনি সলভ শিট গুলা কালেক্ট করে নিবেন। সলভ শিট কিভাবে কালেক্ট করবেন, আপনারা যারা হচ্ছে ঢাকাতে থাকেন আপনারা একদম জেনেসিসের সেন্টারে এসে, কাটাবনে জেনেসিস সেন্টারে এসে আপনি হচ্ছে গিয়ে কালেক্ট করতে পারেন। জেনেসিসের সেন্টারে আপনি কাটাবনে এসে হচ্ছে গিয়ে আপনি অফলাইনে কালেক্ট করে ফেলতে পারেন আপনার সলভ শিট, অথবা আপনার বাসা যদি দূরে হয়, যারা কিনা আমরা যারা অনলাইন হচ্ছে গিয়ে প্রেফার করি, যাদের বাসা দূরে তাদের জন্য আপনারা হচ্ছে একটু জেনেসিসের অফিসে কথা বলবেন, কথা বলে আপনি হচ্ছে গিয়ে আপনাকে কুরিয়ার করে দেওয়ার কথা বলবেন। হ্যাঁ, আমাদের কিন্তু খুব সুন্দর সার্ভিস আছে যে আমরা খুব জলদি জলদি আপনাদেরকে কুরিয়ার করে দেই। হ্যাঁ, পরীক্ষার যেই সলভ শিট গুলা, এই সলভ শিট গুলা আপনার হার্ড কপি যখন আপনার কাছে থাকবে অবশ্যই অবশ্যই আপনি এই শিট গুলা দিয়ে একটু পাতা উল্টায় যাবেন। পরীক্ষার আগেও এই সলভ শিট গুলা একটু জাস্ট উল্টায় যাবেন। এগুলা কিন্তু মানে খুবই, আমি আমি আমাকে যদি পার্সোনালি জিজ্ঞাসা করেন তাহলে এটা হচ্ছে আমি একটা এক্সক্লুসিভ নোট বলবো। হ্যাঁ, এক্সক্লুসিভ নোট। কেন বলবো এক্সক্লুসিভ নোট? বিকজ মনে করেন যে আপনার আজকে একটা টপিকের উপরে এক্সাম হচ্ছে, যেটা কিনা ফর এক্সাম্পল যে আপনার আজকে নজিয়া ইন প্রেগনেন্সি, হাইপারেমেসিস গ্রাভিডেরা, মাল্টিপল প্রেগনেন্সি, থাইরয়েড ইন প্রেগনেন্সি, জিডিএম, এই 5টা টপিক নিয়ে মনে করেন আজকে আপনার একটা পরীক্ষা হলো। এরকম একটা পরীক্ষা আপনাদের আছে এই টপিকগুলো মিলায়। তো এই টপিকগুলোর উপরে আপনি একটা পরীক্ষা দিলেন, এবং ওই পরীক্ষাতে আপনার যে 4টা এসএকিউ প্রশ্ন আপনাকে যেগুলো করা হয়েছিল, প্রশ্নগুলো আপনার জন্য এমন ভাবেই সেট করা হয় যেন এই 4টা প্রশ্ন পড়লে ওই 5টা টপিকের সব ইম্পর্টেন্ট কথাবার্তাগুলা এই 4টা প্রশ্নের মধ্যে এসে পড়ে। তার মানে এই যে দেখেন 5টা টপিক থেকে আপনার যে প্রশ্নগুলা, এই প্রশ্নগুলাই কিন্তু আপনার ওই যে মোস্ট কমন টপিক বা হাই ইল্ড টপিক গুলা, বুঝছেন, একদম যেই ইম্পর্টেন্ট যে কথাগুলা ওইগুলাই কিন্তু সলভ শিটের মধ্যে থাকছে, যেগুলো আপনার পরীক্ষায় প্রশ্ন করা হয়েছিল। তাহলে পরীক্ষার আগে অবশ্যই সলভ শিটটা একটু উল্টায় যাবেন। এই প্রশ্নগুলোর থেকেই দেখবেন যে হচ্ছে গিয়ে আপনার পরীক্ষার মধ্যে অনেক কিছু আপনি দেখবেন যে হচ্ছে গিয়ে আপনি এগুলো অলরেডি অ্যান্সার করছিলেন, এগুলা কমন পড়ে যাবে, বুঝছেন। তো অবশ্যই হচ্ছে গিয়ে সলভ শিট কালেক্ট করবেন, এবং সলভ শিট গুলা দিয়ে ইউ হ্যাভ টু গো থ্রু দি সলভ শিট। হ্যাঁ, একটু জাস্ট উল্টায় যাবেন সলভ শিট গুলা। তো এই গেল হচ্ছে আপনাদের নর্মাল এক্সাম গুলা। এরপরে আসেন যে 17টা এক্সাম আপনি দিলেন, এক্সাম গুলা দেওয়ার পরে আপনাকে কিন্তু 4টা মডেল টেস্ট এবং 2টো মক টেস্ট ফেস করতে হবে। 4টা মডেল টেস্টের মধ্যে কি কি থাকবে? 4টা মডেল টেস্টে আপনার হচ্ছে আমরা আলাদা আলাদা করে ফুল অবস বইয়ের উপরে একটা এসবিএ সেশন, একটা এসবিএ আপনার মডেল টেস্ট থাকবে। পুরা গাইনি বইটার উপরে আপনার একটা এসবিএ মডেল টেস্ট থাকবে। পুরা অবস বইয়ের উপরে একটা এসএকিউ মডেল টেস্ট থাকবে। পুরা গাইনি বইয়ের উপরে একটা এসএকিউ মডেল টেস্ট থাকবে। তাহলে হইলো আপনার কিন্তু পুরা সিলেবাসটা অলরেডি 2বার কিন্তু, একবার তো আপনি ব্যাচের সাথে কমপ্লিট করেছেন, এরপরে রিভিশন দেওয়ার ক্ষেত্রেও কিন্তু আপনার অলরেডি এই মডেল টেস্ট যখন আপনি দিতে থাকবেন আপনার 2বার কিন্তু অলরেডি পুরা সিলেবাস খুব ভালো করে একদম ইন ডিটেইলস রিভিশন হয়ে গেল। তারপরে আসেন যখন ডিটেইলসে রিভিশন যখন হয়ে গেল তারপরে কিন্তু দেখবেন যে হচ্ছে কি আপনার লাস্টের দিকে, একদম শেষের দিকে আপনাদের থাকবে 2টো মক টেস্ট। এবং এই মক টেস্টটা হচ্ছে আপনারা যারা আগে জেনেসিস এর সাথে সম্পৃক্ত ছিলেন আপনারা জানেন যে জেনেসিস এর মক টেস্ট মানেই হচ্ছে এটা আমরা একদম সর্বোত্তম চেষ্টা করি যেন বিসিপিএস এর স্ট্যান্ডার্ডে আপনার মক টেস্টটা হচ্ছে কি আমরা ক্যারি অন করতে পারি। এবং
এই মক টেস্টটা আপনারা সবাই চেষ্টা করবেন একটু অফলাইনে এসে দেওয়ার, হ্যাঁ, যাদের বাসা অ্যাটলিস্ট ঢাকার মধ্যে যাদের বাসা আছে তারা অবশ্যই চেষ্টা করবেন যে হচ্ছে গিয়ে একটু জেনেসিস সেন্টারে এসে বসে বসে আপনারা এই দুইটা মক টেস্ট পরীক্ষা দিবেন। তাহলে একদম বিশ্বাস করেন আপু, আপনার একদম যখন আপনি ফাইনালস দিবেন বিসিপিএস এ আপনার মনে হবে যে হ্যাঁ আপু সিমিলার কোয়েশ্চেনই মনে হয়েছে এবং মনে হয়েছে যে আমি জেনেসিস এ বসে বসে পরীক্ষা দিচ্ছি। এবং অফলাইনে না দিলে যেটা হবে যে হচ্ছে গিয়ে ওই যে বাসায় বসে বসে দেয়া তো হচ্ছে গিয়ে আমাদের একটা কমফোর্টেবল এনভায়রনমেন্ট, মনে করেন আমি এখন যেখানে বসে আছি এখানে বসে যদি আমার পরীক্ষা দিই আমি কিন্তু কোনো রকমের কোনো মেন্টাল স্ট্রেস কিন্তু ফিল করবো না, কারণ আমাকে কিন্তু কেউ প্রেশারাইজ করছে না। আমি জানি আমার বাসার হোমলি এনভায়রনমেন্টে আমি কমফি জামা কাপড় পরে একদম বাসার স্লিপার্স পরে পরে আমি পরীক্ষা দিচ্ছি। এই পরীক্ষা দেয়া আর জেনেসিসের সেন্টার বলেন বা হচ্ছে গিয়ে বাহিরে যেখানে আমাকে কিনা সুপারভাইজ করা হচ্ছে, আমার আশেপাশে মানুষ ঘুরছে, আমি চিটিং করছি কিনা, আমি ঠিক মতন লিখছি কিনা, মাঝখানে আমার একটা মেন্টাল প্রেশার, যে একটা অ্যাংজাইটি বিল্ড আপ করে, যেটা কিনা বিসিপিএস এ হবে, অবশ্যই হবে। এটার কোনো মানে কোনো রকম কোনো ডাউট নাই যে আপনার বিসিপিএস এ যে অ্যাংজাইটি হবে। তাহলে ওই যে অ্যাংজাইটির ফিলিংটা, ওই টোটাল এক্সামের যে এনভায়রনমেন্টটা, এটা ফিল করার জন্য হইলেও কিন্তু আপনাদেরকে অবশ্যই মক টেস্ট গুলা আমাদের জেনেসিস সেন্টারে এসে অবশ্যই অবশ্যই দেওয়া উচিত, নিজের জন্য এসে দেওয়া উচিত, বুঝছেন? তো আপনারা যারা আজকে সেশন করছেন বা পরে দিয়ে আপনারা যারা রেকর্ডেড সেশন দেখবেন, অবশ্যই আপনারা মক টেস্ট গুলা আমাদের সেন্টারে এসে দিবেন। তাহলে হচ্ছে গিয়ে দেখবেন যে ওই স্ট্রেসের আন্ডারে আপনি কত ভালো লিখতে পারছেন বা স্ট্রেসের আন্ডারে আপনি কত ভালো চিন্তা করে করে লিখতে পারছেন, এইটা কিন্তু একটা প্র্যাকটিস হয়ে যাবে এবং দিস উইল হেল্প ইন ইয়োর ফাইনালস। এটা আপনাকে অবশ্যই অবশ্যই আপনাকে কাজে দিবে যে আপনার একটা প্র্যাকটিস আছে স্ট্রেসের আন্ডারে আপনি কিভাবে লিখবেন। তো অবশ্যই আপনারা মক টেস্টটা হচ্ছে গিয়ে বিসিপিএস এ এসে দেবেন এবং হচ্ছে গিয়ে আপনাদের এই টেস্ট গুলার পরপরই অবশ্যই আপনার মডেল টেস্টের সাথে সাথে এই মডেল টেস্টের আপনার সলভ ক্লাস হতে থাকবে, মক টেস্টের পরে আপনার সলভ ক্লাসেস হতে থাকবে। অবশ্যই আপনারা এগুলা অ্যাটেন্ড করবেন এবং আপনাদের জন্য কিন্তু একদম সবশেষে ঠিক মনে করেন আপনার পরীক্ষার সপ্তাহখানেক আগে, সপ্তাহখানেক বা 10 দিন আগে, 7 থেকে 10 দিন আগে আপনাদের জন্য কিন্তু একটা টিপস এন্ড ট্রিক্স ক্লাসও হচ্ছে গিয়ে রাখা হয়। এবং ওই টিপস এন্ড ট্রিক্স ক্লাসটা যারা হচ্ছে গিয়ে আপনাদের বড় সিনিয়র আপুরা আছে, আপনারা আপনারা যদি একটু কথা বলে রাখেন আপনারা জানবেন যে ওই টিপস এন্ড ট্রিক্স ক্লাসটাও কিন্তু এক্সট্রিমলি ইম্পর্টেন্ট ফর এফসিপিএস মিড টার্ম সেশন। তো আশা করি যে হচ্ছে গিয়ে আপনাদেরকে হচ্ছে পরীক্ষা সম্পর্কে এবং আপনাদের ব্যাচ সম্পর্কে একটা মানে ওভারঅল একটা ধারণা আমি দিয়ে দেওয়ার চেষ্টা করেছি। এখন আসেন আমরা একটু হচ্ছে গিয়ে দেখবো যে আপনাদের যে পরীক্ষাটা আপনারা দিব, মানে আমরা দিব যে পরীক্ষাটা, এই এফসিপিএস মিড টার্মের ক্ষেত্রে আমাদের পড়াশোনার টপিক কি জিনিস হবে। আসেন আমরা ছোট্ট একটা স্লাইড পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন দেখবো এবং এটা খুব বেশি সময় আমরা নেব না, যেহেতু আসলে আমাদের মোস্ট ইম্পর্টেন্ট যে কথাগুলো এগুলো নিয়ে আমরা অলরেডি কথা বলে ফেলেছি। আমরা একটু জাস্ট হচ্ছে একটা স্লাইডের মাধ্যমে এখন বোঝার চেষ্টা করবো যে আমার পরীক্ষার সিলেবাসের ব্যাপ্তি কতটুকু, মানে সিলেবাসের আমার হচ্ছে এক্সটেনশন, হ্যাঁ, কতটুকু হচ্ছে আমার সিলেবাস, আমি কিভাবে পড়বো বা কোন জায়গাগুলোতে এমফাসাইজ করব, এইটা নিয়ে আসেন আমরা ছোট্ট করে একটু কথা বলে ফেলি। তো এই পর্যায়ে আসেন আমরা দেখি যে প্রথমে একটু গাইনি টপিক এবং তারপরে আমরা অবসেট টপিক গুলা দেখবো। এবং টপিক দেখে একটু আমার উপরে ভরসা রেখেন, আপনারা টপিক দেখেই ভয় পেয়ে যান না, হ্যাঁ, যে হচ্ছে এত এত টপিক কি দিয়ে কি করব। আপনাদের জন্য সবকিছুই কিন্তু একটা সুন্দর স্কেডিউলের মাধ্যমে একদম সুন্দর করে গুছায় রাখা হয়েছে। আপনি যেন এই 2.5 মাসে আপনার পুরো সিলেবাস, যেভাবে আমি বললাম, আপনার কিন্তু মিনিমাম 4 বার পড়া হবে। আপনি যদি স্কেডিউলটার সাথে জাস্ট লেগে থাকেন, আপনাকে কিচ্ছু করা লাগবে না যে আপু আমার কি পড়া হচ্ছে নাকি না হচ্ছে, আপনার কিচ্ছু করতে হবে না। আপনি জাস্ট স্কেডিউলের সাথে লেগে থাকবেন, আপনি সমস্ত পরীক্ষাগুলো অ্যাটেন্ড করবেন, আপনার কাজ এতটুকুই, আপনাকে আর কিচ্ছু করতে হবে না। বাদ বাকি আপনার প্রিপারেশন কিভাবে স্ট্রং করা যায়, প্রিপারেশন কিভাবে আপ টু দি মার্ক এফেক্টিভ করা যায়, সেটার দায়িত্ব কিন্তু আমাদের। আপনার কাজ হচ্ছে আপনাকে জাস্ট যে স্কেডিউল দিয়ে দেওয়া হবে, জাস্ট স্কেডিউলের সাথে স্ট্রিক্টলি লেগে থাকবেন। তো আসেন আপনাদের টপিক কি কি থাকে আমাদের গাইড টপিকস এর আন্ডারে যদি আমরা বলি যে আমাদের এখানে হচ্ছে চ্যাপ্টার ওয়াইজ আমি লিখি নাই, এখানে টপিক গুলার নামগুলা মোরাললেস আপনাদের যেই হচ্ছে গিয়ে স্কেডিউলটা সাজানো আছে ওই আলোকে মোটামুটি লিখা। তো আমি বলার সময় বলে দিব আসলে যে কোন কোন টপিক গুলো বেশি বেশি ইম্পর্টেন্ট। তো আজকে যারা ওরিয়েন্টেশন সেশন করছেন, টিপস এন্ড ট্রিক্স ক্লাসের আগেই আপনারা একটা আশা করি একটা গাইডলাইন আপনারা পেয়ে যাবেন, যেহেতু আপনাদের পরীক্ষার জন্য সময় অল্প কিছু সময় বাকি। তো আমি ইনশাল্লাহ বলার সময় আপনাদেরকে একটা দুইটা টপিক যেগুলো ইম্পর্টেন্ট ওগুলোর সাথে সাথে বলতে থাকবো। তো গাইনি টপিক্স এর মধ্যে দেখেন আপনাদের যেই হচ্ছে গিয়ে আমরা বললাম পরীক্ষার হাফ কিন্তু আসবে গাইনি থেকে আর হাফ আসবে অবস্টেট্রিক্স থেকে। তাহলে গাইনোকোলজির আন্ডারে টপিকস গুলো আমাদের অ্যাবর্শন, এইটা এক্সট্রিমলি ইম্পর্টেন্ট একটা টপিক। হ্যাঁ, গত সেশনে যদি আমরা খেয়াল করে থাকি, গত সেশনেও হচ্ছে পরীক্ষায় আসছিল একটা প্রশ্ন, তার আগের সেশনে 3টা প্রশ্ন, আপনার টোটাল প্রশ্ন 20টার মধ্যে 3টা প্রশ্ন আসছিল অ্যাবর্শন থেকে, অ্যাবর্শন এবং আরপিএল মানে রিকারেন্ট প্রেগন্যান্সি লস, এই টপিক থেকেই 3টা প্রশ্ন এসে পড়ছিল। এটা এক্সট্রিমলি ইম্পর্টেন্ট একটা টপিক। হ্যাঁ, এখান থেকে মানে অলমোস্ট এভরি সেশনে আমরা এখন দেখি যে প্রশ্ন আসে অ্যাবর্শনের টপিকটা থেকে। এক টপিক থেকে দেখা যায় যে অল্টারনেট সেশনে আসে মোলার প্রেগন্যান্সি বা জিটিডি।
জিটিডি, হ্যাঁ, এই ওভারঅল জিটিডি টপিকটা থেকে আপনি অবশ্যই অবশ্যই প্রশ্ন পাবেন, কোনো রকমের কোনো ডাউট নাই। আইদার এসএকিউতে আসবে অথবা অস্কিতে আসবে। অস্কি বলতে কিন্তু আপনার আইদার প্রসিডিউর স্টেশনে বা আইওই তে বা কাউন্সিলিং এ, এটা থাকবেই থাকবে। মোলার প্রেগনেন্সি আদ্যপান্ত পড়ে ফেলতে হবে, যা আছে সব ছোটস্থ মুখস্থ কণ্ঠস্থ করে ফেলতে হয়, বুঝছেন? একদম মাস্ট মাস্ট একটা টপিক আসবেই পরীক্ষাতে, কিন্তু কোন সেগমেন্টটাতে আসবে এইটা বলাটা একটু মুশকিল, বাট আসবে, এটাতে কোনো সন্দেহ নাই। এরপর আসেন পিউবার্টি। পিউবার্টি থেকে এটা খুবই ছোট একটা টপিক, খুব টুকটাক কিছু পড়া আমাদেরকে পড়তে হয়। পিউবার্টি মেনোরেজিয়া খুব ইম্পর্টেন্ট একটা টপিক। এই পিউবার্টি মেনোরেজিয়াটা থেকে দেখা গেছে আমাদের প্রবাবলি 3টা সেশনে, সব সেশনের মধ্যে টোটাল 3টা সেশনে পিউবার্টি মেনোরেজিয়া থেকে প্রশ্ন আসছে। আমাদের সেশন কিন্তু হয়েছে টোটাল 8টা, এফসিপিএস মিড টার্ম পরীক্ষা হয়েছে টোটাল 8টা। সো যেগুলো আমি বলছি যে 2টা সেশনে আসছে বা 3টা সেশনে আসছে, ওই টপিকগুলাই কিন্তু খুব ইম্পর্টেন্ট, এগুলো আপনার টাইমেও আসতে পারে। আচ্ছা, তো দেখেন পিউবার্টি নিয়ে আমরা বললাম, এটাও খুবই ইম্পর্টেন্ট একটা টপিক। কনজেনিটাল ম্যালফরমেশন, এখান থেকে সাধারণত আমাদের এসবিএ গুলা এসে থাকে। অ্যামেনোরিয়া থেকে সাধারণত কনজেনিটাল ম্যালফরমেশন, অ্যামেনোরিয়া, ইন্টারসেক্স, এগুলা হচ্ছে কি আমাদের মোস্টলি এসবিএ এর জন্য ইম্পর্টেন্ট। এই পর্যন্ত এগুলার থেকে খুব সম্ভবত 3টা মিলায় একটা প্রশ্ন আপনাদের এসএকিউতে আসছিল। তার মানে এসএকিউতে যে আসবেই না সেরকম না, কিন্তু এসবিএ এর জন্য টপিকগুলা বেশি ইম্পর্টেন্ট। হ্যাঁ, এরপরে আসেন অনেকগুলা টপিকের নাম এখানে আমরা দেখতে পাচ্ছি। পিসিওএস খুবই খুবই ইম্পর্টেন্ট একটা টপিক। এটা আপনার হচ্ছে ওই যে কোনো একটা সেগমেন্টে এসে পড়বে, সেটা আপনার এসবিএ হোক, এসএকিউ হোক, বা হচ্ছে আপনার অস্কি হোক, যে কোনো একটা সেগমেন্টে এখান থেকে আসবে। এখান থেকে সবকিছু পড়তে হয়, সবকিছু লাগে না। এখান থেকে খুব ছোট ছোট কিছু জিনিস লাগে। আপনারা যখন পরীক্ষাটা দিবেন, পরীক্ষাটা দিলে আপনাদের একটা আইডিয়া হয়ে যাবে যে পিসিওএস থেকে কোন জায়গাগুলো বেশি ইম্পর্টেন্ট। সলভ সেশন বা সলভ শিট যখন আপনি কালেক্ট করবেন, তখন আলো ভালো বুঝে যাবেন যে কোন টপিকগুলো আপনাদের লাগবে। হার্সুটিজম বা গ্যালাক্টোরিয়া, এই দুইটা থেকে হচ্ছে কি আমাদের সাধারণত এসবিএ আসে। তাও যদি আপনার এসএকিউ আসে এগুলার, তাহলে দেখা যাবে যে হার্সুটিজম আপনার কজ গুলা বা গ্যালাক্টোরিয়ার কজ গুলা, এই কজ গুলা আমাদের এসিকিউর জন্য ইম্পর্টেন্ট, একদম টানা মুখস্থ করে ফেলবেন। এন্ডোমেট্রিওসিস এবং হচ্ছে গিয়ে অ্যাডেনোমায়োসিস, এই দুইটা টপিক খুবই ইম্পর্টেন্ট। দুইটা আগে বলে নি, পিআইডি পরে দেখতে পাচ্ছি, এটাও এক্সট্রিমলি ইম্পর্টেন্ট। আসছি এন্ডোমেট্রিওসিস আর অ্যাডেনোমায়োসিস, এই দুইটার থেকে অবশ্যই, এই দুইটা এবং ফাইব্রয়েড, কোথায় আছে ফাইব্রয়েড, এই যে নিচে আছে ফাইব্রয়েড। ফাইব্রয়েড, এন্ডো আর হচ্ছে অ্যাডেনো, এই তিনটার থেকে অবশ্যই আপনি একটা প্রশ্ন পেয়ে যাবেন আপনার পরীক্ষার মধ্যে। তাইলে এই তিনটা টপিক একদম সিমিলার টপিক, কাছাকাছি টপিক, মানে একই জিনিস। দেখা যায় যে হয়তো বা ডিসমেনোরিয়া, সবার মধ্যে ডিসমেনোরিয়া থাকবে। ডিসমেনোরিয়ার ক্যারেক্টারিস্টিক্স ফাইব্রয়েডের ক্ষেত্রে কিরকম পাবেন, এন্ডোর ক্ষেত্রে কিরকম পাবেন, অ্যাডেনোর ক্ষেত্রে কিরকম পাবেন। তো এই জিনিসগুলাই হচ্ছে আপনাকে একটু চোখ কান খুলে পড়তে হবে। মানে ওই ছোটবেলায় যেরকম এসবিএটা একটু মনোযোগ দিয়ে পড়তেন না, যে এসবিএ তে এই পার্টিকুলার ওয়ার্ড বললে এইটা অ্যান্সার হবে, তো এইটা যখন আপনি পড়বেন, এই তিনটা টপিক একটু আলাদা করে করে তিনোটা একসাথেই পড়ার চেষ্টা করবেন, কিন্তু একটু আকপিচ ডান বাম করে করে এই তিনটা টপিককে গুছায় পড়ে ফেলতে হবে। পিআইডি এবং এসটিআই, এইগুলোর থেকে অবশ্যই একটা আপনি পাবেন, যদিও পরের টপিক গুলো মনে হয় পরে লিখে দিয়েছি। এই যে এখানে এখানে মাথায় রেখেন, এই যে পিআইডি আমাদের পেলভিক ইনফ্লামেটরি ডিজিজ, সাথে আপনাদের এই যে এসটিআই, সেক্সুয়ালি ট্রান্সমিটেড ইনফেকশন, বা অন্যান্য যে ইনফেকশন অফ ইন্ডিভিজুয়াল অর্গানস বা প্লুরাইটিস, এই যে 4টা টপিক, 4-5টা টপিকের নাম বললাম, এই 4-5টা টপিক থেকে দেখা যাবে যে আপনাদের একটা পরীক্ষায় প্রশ্ন এসে পড়বে। তারপরে আসেন ইনফার্টিলিটি। ইনফার্টিলিটি থেকে কজ গুলা ইম্পর্টেন্ট, মেল কজ, ফিমেল কজ এমন করে পড়তে হবে। ইনফার্টিলিটির ইনভেস্টিগেশন গুলা ইম্পর্টেন্ট, বাট এর পরে আসলে খুব বেশি আমাদের পরীক্ষা এই পর্যন্ত আসে নাই। এসবি এর জন্য টপিকটা অনেক বেশি ইম্পর্টেন্ট, ইনফার্টিলিটি। তারপরে আসেন এই যে আপনাদের ডিইউবি, পলিপ, ডিসমেনোরিয়া বা পিএমএস। পিএমএস তো হচ্ছে হ্যাঁ পিএমএস, ডিসপেরোনিয়া, এই সমস্ত এই যে খুচরা খুচরা টপিক যেগুলা, এদের মধ্যে দেখা যায় যে পলিপটা ইম্পর্টেন্ট, পলিপ থেকে এসে কেউ আসতে পারে। হ্যাঁ, আর এছাড়া ডিসমেনোরিয়া, বানান ভুল লিখছি। আচ্ছা, তো এই ডিসমেনোরিয়াটা কিন্তু আমরা অলরেডি বলে ফেলছি, ডিসমেনোরিয়া দিয়ে পেঁচায় আপনার পরীক্ষাতে প্রশ্ন করবে এন্ডো অ্যাডেনো ফাইব্রয়েড থেকে। ডিসমেনোরিয়া দিয়ে পেঁচায় প্রথমেই হয়তো আপনার কাছে জানতে চাইলো যে ওভারঅল হচ্ছে গিয়ে একটা রোগীর এরকম এরকম ডিসমেনোরিয়া হচ্ছে, মানে কিছু ক্রাইটেরিয়া দিয়ে দিল। তারপরে আপনাকে প্রথম প্রশ্ন 1 মার্ক বা 1.5 মার্কের জন্য প্রশ্ন বললো যে হচ্ছে গিয়ে হোয়াট মাইট বি ইয়োর পসিবল ডিফারেন্সিয়ালস। তাইলে দেখেন, আপনি যদি ডিসমেনোরিয়া টপিকটা না পড়ে যান, আপনি কিন্তু প্রথমেই হয়তো বা আপনার প্রশ্নটা আলটিমেটলি ঘুরায় পেঁচায় ফাইব্রয়েডের দিকে নিয়ে যাবে, কিন্তু প্রথমে ওই যে আপনার কাছে ডিডি জানতে চাইছে। এখন আপনি যদি ডিসমেনোরিয়া ভালো মতো না পড়েন, কজেস অফ ডিসমেনোরিয়া, কোন টাইপের ডিসমেনোরিয়া কোন টাইপের ডিজিজে, কোন ডিজিজে হয়, এটা যদি আপনার ভালো আইডিয়া না থাকে, আপনি কিন্তু লিখতে পারবেন না। তাহলে ডিসমেনোরিয়াটা হচ্ছে আপনার এই বড় বড় টপিক গুলা পেঁচায় ডিসমেনোরিয়া থেকে প্রশ্ন করবে। পিএমএস ইটসেলফ ইজ অ্যান ইম্পর্টেন্ট টপিক। পিএমএস টাকে দেখে আসলে আমরা খুব একটা মনে হয় যে আচ্ছা ঠিক আছে সাইকোলজিক্যাল হতে পারে এরকম এরকম, কিন্তু পিএমএস টা কিন্তু খুবই কমন। হ্যাঁ, খুবই কমন, এবং এই পিএমএস টা কিন্তু ইম্পর্টেন্ট। তো আমার কাছে মনে হয় যে এই পিএমএস টা যখন আপনারা পড়বেন, এইটাকে একদম এসএকিউ এসবিএ দুইটা মাথায় রেখেই স্পেশালি আপনারা হচ্ছে এটাকে একদম
এসএ কিউ মাথায় রেখে ছোটস্থ মুখস্থ টাইপ করে হচ্ছে কি আপনারা পিএমএস এর টপিকটা পড়ে ফেলবেন। ডিসপেরোনিয়াটাও হচ্ছে ডিসমেনোরিয়ার মতন, ওই যে বললাম যে হচ্ছে ডিসপেরোনিয়াটা একটা বেজ রেখে তারপরে এইটার উপরে আপনার বড় একটা টপিক দিয়ে পরীক্ষায় প্রশ্ন আসবে। তাহলে ডিসমেনোরিয়া ডিসপেরোনিয়া এগুলো হচ্ছে আমরা টুকটুক করে মানে হচ্ছে ওই কজ কি বা ফিচার্স কিরকম থাকতেছে, কোন ডিজিজে ফিচার কিরকম থাকবে, এই টাইপের জিনিসগুলো আমরা একটু দেখে নিব। আর ডিসপেরোনিয়ার ক্ষেত্রে হচ্ছে দেখবেন যে দুইটা টাইপের ডিসপেরোনিয়া, সুপারফিশিয়াল ডিপ যেভাবে হয় কজ ওয়াইজ আমরা এটা মুখস্থ করে ফেলবো। এরপরে আসেন এসটিআই নিয়ে আমরা কথা বলে ফেলছি, প্রোল্যাপস এবং ডিসপ্লেসমেন্ট অফ ইউটেরাস। প্রোল্যাপস থেকে দেখা যায় যে হচ্ছে কি আপনাদের গত সেশনগুলোর মধ্যে আই থিঙ্ক প্রোল্যাপসে টোটাল মনে হয় 4টা, ইফ আই এম নট রং, টোটাল 4টা সেশনে প্রোল্যাপস থেকে প্রশ্ন আসছে। তাহলে প্রোল্যাপসটা কিন্তু এসিকিউর জন্য ইম্পর্টেন্ট। হ্যাঁ, প্রোল্যাপসটা হচ্ছে গিয়ে এবং আরেকটা পার্টিকুলার জিনিস, এটা যখন আপনারা পড়বেন তখন প্রোল্যাপসের টপিকটা আমরা তো ছোটবেলায় যেভাবে পড়েছি বা হচ্ছে আপনার ওয়ার্ডে যতটুকু যা লাগে ক্লিনিক্যাল ফিচার, ইনভেস্টিগেশন, ম্যানেজমেন্ট, এভাবে করে তো আপনি পড়তেছেনই। এখানে প্লাস একটা নতুন জিনিস যেটা আমরা ওয়ার্ডে হয়তো অত একটা ফেস করি না, কিন্তু এখান থেকে প্রশ্ন আসছে, সেটা হচ্ছে পপ কিউ ক্লাসিফিকেশন। পপ কিউ ক্লাসিফিকেশনটা হয়তো বা আমি জানি না আপনাদের হসপিটালে কতটুকু কি ম্যানেজ করা হয়, কিন্তু হচ্ছে গিয়ে পপ কিউ ক্লাসিফিকেশনটা সাধারণত দেখা যায় যে আমাদের ক্লিনিক্যাল ওয়ার্ডে কিন্তু অত একটা প্র্যাকটিস করি না আমরা। হ্যাঁ, আমরা সাধারণত ফার্স্ট ডিগ্রি, সেকেন্ড ডিগ্রি, থার্ড ডিগ্রি এরকম করে ক্লাসিফাই করে ছেড়ে দেই, কিন্তু পপ কিউটা পরীক্ষায় আসছিল বলে আমাদের ওটাও কিন্তু জানতে হবে। আচ্ছা, ইনজুরি, ইউরিনারি প্রবলেমস এবং জেনিটো ইউরিনারি ফিস্টুলা এগুলো সব হচ্ছে আপনার অপারেটিভ, সব না, ইনজুরি ফিস্টুলা এগুলো অপারেটিভ গাইনোকোলজির আন্ডারে দেখবেন যে হচ্ছে গিয়ে আমাদের ইনজুরি। ইনজুরি বলতে একটা তো আমরা জানি যে আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট হচ্ছে ইউরেটারিক ইনজুরি। ইউরেটারিক ইনজুরি কখন হইতে পারে, কোন সার্জারির সময় হইতে পারে, বা কোন পজিশনে কোন জায়গাটাতে হইতে পারে, এগুলো আমাদেরকে তো জানতেই হবে। সাথে ইনজুরি আপনি ম্যানেজ কিভাবে করবেন, ইনজুরিকে ডায়াগনোস কিভাবে করবেন, এইগুলা কিন্তু এখন আমাদের জন্য ইম্পর্টেন্ট। পার্ট ওয়ানে হয়তো বা আপনি ইনজুরি যে হয় এটা জেনেই আপনি খুশি হয়ে গেছিলেন যে হ্যাঁ ইনজুরি যে কোথায় হয় এটা আমি জানি, এখান থেকে পরীক্ষায় কমন আসবে। এখন কিন্তু ইনজুরি কিভাবে রিপেয়ার করবেন, ইনজুরি কিভাবে ডায়াগনোস করবেন, মোস্ট ইম্পর্টেন্টলি ডায়াগনোস কিভাবে করবেন। হয়তো যদি ইউরেটারিক বড় সড়ো কোনো ইনজুরি হয় আপনি তখন লিখেই দিবেন যে আমি একজন হচ্ছে গিয়ে সাথে সাথে আমি একজন হচ্ছে গিয়ে ইউরোলজিস্টকে কল করব, কিন্তু ওটাকে ডায়াগনোস কিভাবে করতে হবে এটা কিন্তু আপনাকে জানতে হবে। তাইলে ওই জায়গাগুলোতে যেগুলা আপনাকে ওয়ার্ডে ফেস করতে হয়, আপনি ফেস করেন অহরহ, ওই জায়গাগুলাই আপনি বই থেকে কিভাবে লিখতে হয় পরীক্ষার খাতায় ওটা বই থেকে মুখস্থ, টানা মুখস্থ করে ফেলতে হবে। ওয়ার্ডে কিভাবে কাজ করতে হয় এটা আমরা সবাই জানি, কিন্তু পরীক্ষা আপনাকে কিন্তু পরীক্ষায় ওয়ার্ডে কি আপনি কাজ করে আসছেন ওইটা লিখে দিয়ে আসলে হবে না, আপনাকে লিখতে হবে কাজটা আপনি কিভাবে করছেন। তাহলে অবশ্যই সেটা বই থেকে আপনি পরীক্ষার আদলে এটাকে মুখস্থ করে ফেলতে হবে। জিইউ ফিস্টুলা খুবই ইম্পর্টেন্ট আমাদের জন্য, যে হচ্ছে গিয়ে আপনার কোন একটা জেনিটো ইউরিনারি ফিস্টুলাকে রিপেয়ার আমরা কিভাবে করি, রুগীকে কিভাবে প্রিপেয়ার করি। আমরা জানি যে একটা ফিস্টুলার রুগী বা হচ্ছে গিয়ে একটা কমপ্লিট পেরিনিয়াল টিয়ারের রুগী, এই রুগীগুলাকে আমরা কিন্তু একদম 3 দিন ধরে তাদের কিন্তু আমরা বাউল প্রিপারেশন করতে থাকি। তাহলে এই যে ওয়ার্ডে যে কাজটা আপনি করছেন এটাই বইয়ের মধ্যে দেখবেন সুন্দর করে একদম পয়েন্ট পয়েন্ট করে, একদম দত্তের মধ্যেই কিন্তু একদম মানে গাইড বইয়ের মতন নোটের মতন করে কিন্তু পয়েন্ট পয়েন্ট করে লেখা আছে ওখানে, যে হচ্ছে একটা ফিস্চুলা বা পেরিনিয়াল ইনজুরি রোগীকে আমরা কিভাবে প্রিপেয়ার করি। তাহলে এটা একদম ওখান থেকে পড়ে ফেলতে হবে। আর ইউরিনারি প্রবলেমস বলতে এখান থেকে সাধারণত আমাদের ইনকন্টিনেন্স রিলেটেড 2বার প্রশ্ন আসছিল, তার মধ্যে একবারের ইনকন্টিনেন্সে আসছিল ডিরেক্ট ইনকন্টিনেন্স থেকে, আর আরেকবার প্রশ্ন আসছিল যে মেনোপজের সময় একটা রোগীর ইউরিনারি প্রবলেমস হচ্ছে, তারপরে মেনোপজ নিয়ে প্যাচায় প্রশ্ন করছিল। তাহলে এই ইউরিনারি প্রবলেমস যখন পড়বেন তখন ওটা মাথায় রাখেন যে এটাকে মেনোপজ প্যাচায়ও দিতে পারে, তখন দেখা যাবে যে মেনোপজ রিলেটেড থাকবে। আর প্রবলেমস বলতে ইনকন্টিনেন্সটাকে খুব ভালো করে পড়বেন, ইনকন্টিনেন্স থেকে প্রশ্ন এসেছিল। এরপরে কিছু টপিক একসাথে করে লিখে দিয়েছি যেগুলো হচ্ছে এসবি এর জন্য আসে, এগুলা টিল নাও এই পর্যন্ত আসে নাই এসএকিউতে। সেটা হচ্ছে আপনাদের এই যে হরমোন, কন্ট্রাসেপশন, কিমোথেরাপি, রেডিওথেরাপি এবং হচ্ছে এই যে ল্যাপারোস্কোপিক প্রসিডিউরস বা হচ্ছে স্টেরিলাইজেশন, এই যে টপিকগুলা এগুলা হচ্ছে এসবি এর জন্য ইম্পর্টেন্ট। মাঝখানে আমি যেটা বাদ দিছি, ছুটায় রাখছি, সেটা হচ্ছে গিয়ে মেনোপজ। মেনোপজের ক্ষেত্রে একটু মনে রাখেন মেনোপজটা আমাদের জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক। হ্যাঁ, মেনোপজটা হচ্ছে এক্সট্রিমলি ইম্পর্টেন্ট, এবং মেনোপজ থেকে আমি যদি ভুলভাল না বলে থাকি মেনোপজ থেকে এই এই পর্যন্ত আপনাদের খুব সম্ভব 5টা সেশনে পরীক্ষায় প্রশ্ন আসছে। 5টা মানে 8টার মধ্যে 5টা সেশনে, মানে বেশিরভাগ সেশনেই মেনোপজ থেকে প্রশ্ন আসে। মেনোপজটা খুবই খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক। চ্যাপ্টার 6 এর মধ্যে আপনাদের মেনোপজ নিয়ে লেখা আছে, কিন্তু ওখানে যতটুকু যা আছে ওইটাকেই কিন্তু গুছায়, হ্যাঁ দেখা যাবে যে ঘুরাই ফিরায় প্রশ্ন ডিফারেন্ট হয় কিন্তু উত্তর একই রকম হয়। সো এটাকে যদি আপনি গুছায় একবার পড়ে ফেলতে পারেন তাহলে মেনোপজটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এখান থেকে কোয়েশ্চেনের মানে এখান থেকে মার্কস ক্যারি করাটা খুব ইজি হয়ে যাবে আপনার জন্য। খুব ইজি টপিক, ছোট কিন্তু ভেরি ইম্পর্টেন্ট। এখানে আরেকটা টপিকের নাম যদিও খুব ছোট করে লিখে দিয়েছি কিন্তু টপিকটা ছোট না, সেটা হচ্ছে গিয়ে প্রি ম্যালিগন্যান্ট অ্যান্ড ম্যালিগন্যান্ট ডিজিজেস। এখানে প্রি ম্যালিগনেন্সি আর ম্যালিগনেন্সি বলতে কিন্তু একেবারে আপনার
ওভারি, সার্ভিক্স, ইউটেরাস, তারপর যে আপনার ভাজাইনা, ফ্যালোপিয়ান টিউব, সবার কিন্তু আমরা ভালভা সবার ক্ষেত্রেই কিন্তু বলছি প্রি ম্যালিগনেন্সি এবং ম্যালিগনেন্সি। এদের মধ্যে আমরা জানি এক ওভারির প্রি ম্যালিগনেন্সি আর ম্যালিগনেন্সি পড়তে পড়তেই কিন্তু আমাদের অনায়াসে 2 সপ্তাহ কাটায় দেওয়া যাবে, এত বড় একটা টপিক। সো এই টপিকটা খুবই খুবই ইম্পর্টেন্ট। এখান থেকে অবশ্যই যেহেতু আপনার এদের মধ্যে সার্ভিক্স, ওভারি, এই দুইটা এক্সট্রিমলি এক্সট্রিমলি ইম্পর্টেন্ট। এটা আপনার পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, আপনারা জানেন প্র্যাকটিক্যাল লাইফের জন্য আমাদের ইম্পর্টেন্ট। এগুলো আমরা খুবই হচ্ছে গিয়ে অহরহ রুগী ফেস করে থাকি। তাইলে হচ্ছে এই জায়গাগুলোতে যদিও আমরা অনেক প্রি ম্যালিগনেন্সি আর ম্যালিগনেন্সি পড়বো, তার মধ্যে খুব বেশি গুরুত্ব দিয়ে অবশ্যই পড়তে হবে আপনাদেরকে সার্ভিক্স এবং ওভারির প্রি ম্যালিগনেন্ট আর ম্যালিগনেন্ট কন্ডিশন গুলো। পরীক্ষাতে এখান থেকে প্রশ্ন কমন পাবেন। এরপরে চলেন আমরা চলে যাই হচ্ছে গিয়ে আমাদের অবস টপিক গুলো। এগুলো নিয়ে আমরা একদম ছোট্ট করে হচ্ছে গিয়ে একটু আইডিয়া দিয়ে দেবো যে হচ্ছে কি আপনার অবস টপিকস এর আন্ডারে কোন কোন জায়গাগুলো আপনি গুরুত্ব দিয়ে পড়বেন এবং কিভাবে পড়বেন। তো আসেন, প্রথমেই দেখা যাচ্ছে যে অ্যান্টিনেটাল এবং ইন্ট্রাপার্টাম ফিটাল ওয়েলবিং এখান থেকে কিন্তু টিল নাও এভাবে ডিরেক্টলি প্রশ্ন আসে নাই যে একটা ফিটাসকে আপনি কিভাবে মনিটর করবেন। হ্যাঁ, ইন্ট্রাপার্টাম বা হচ্ছে গিয়ে অ্যান্টিনেটালি আপনি একটা ফিটাসকে কিভাবে মনিটর করবেন ডিরেক্টলি আসে নাই আমাদের পরীক্ষার প্রশ্নগুলাতে। কিন্তু এখান থেকে কিন্তু আকপিচ করে, মানে এই টপিকটা ডান বাম করে পরীক্ষাতে প্রশ্ন এসে পড়ছে, বুঝছেন? তো এই টপিকটা আমার মনে হয় যে আমাদের একটু গুরুত্ব দিয়ে পড়তে হবে। এখান থেকে যে কোনো সময় আপনাদের মিড টার্মে আসতে পারে। পার্ট 2 তে এখান থেকে মাস্ট করে প্রশ্ন আসে। খুবই ইম্পর্টেন্ট একটা টপিক এই ফিটাল ওয়েলবিং এবং হচ্ছে গিয়ে নিওনাটোলজি, খুবই ইম্পর্টেন্ট। আমাদের এই পর্যন্ত আসে নাই, কিন্তু আপনাদের যে কোনো মুহূর্তে এসে পড়তে পারে। সো এটাকেও সিমিলার গুরুত্ব দিয়ে পড়তে হবে। ফিটাল ওয়েলবিং খুব ভালো করে পড়ে যাবেন। প্রিনেটাল স্ক্রিনিং, এটা আপনারা পার্ট 1 থেকেই পড়ে আসতেছেন। প্রিনেটাল স্ক্রিনিংটা এক্সট্রিমলি ইম্পর্টেন্ট। আমরা জানি আমাদের জন্য এখন দেখা যাবে যে স্ক্রিনিং এ ওই যে সিভিএস, অ্যামনিওসেন্টেসিস বা কোর্ডিওসেন্টেসিস, এগুলোর থেকে হয়তোবা আপনাকে ডিরেক্টলি এসএকিউ নাও আসতে পারে, কিন্তু এসবি এর জন্য এটা এখনো সমভাবে গুরুত্বপূর্ণ পার্ট 1 এর মতন। ফিটাল অ্যানোমালি থেকে আমাদের এখন ওভারঅল ফিটাল অ্যানোমালি বলতে আপনি এখন বসে বসে ওমফালোসিল, গ্যাস্ট্রোস্কাইসিস এইগুলা ধরে ধরে আপনি পড়বেন না। এগুলো আপনার পড়ার উদ্দেশ্য না। পড়ার উদ্দেশ্য হচ্ছে আপনি তো অবস্টেট্রিশিয়ান এন্ড গাইনোকোলজিস্ট, তাহলে আপনাকে পড়তে হবে যে একটা ফিটাল অ্যানোমালি, একটা কনজেনিটাল অ্যানোমালির একটা বাচ্চা হচ্ছে গিয়ে ইন্ট্রাপার্টাম আছে বা হচ্ছে গিয়ে মায়ের উম্বের মধ্যে আছে, এখন মা আপনার কাছে আসছে, মাকে আপনি কিভাবে ম্যানেজ করবেন? ফিটাল কনজেনিটাল অ্যানোমালি সহ মাকে আমরা কিভাবে ম্যানেজ করি, এটা আমরা ওয়ার্ডে অহরহ আমরা ম্যানেজ করে থাকি। ম্যানেজ কিভাবে আপনি রুগীটাকে করবেন, মাকে কিভাবে ম্যানেজ করবেন, এইটাই এখন খাতার মধ্যে আপনাকে লিখতে পারতে হবে। যে কোনো সময় আসতে পারে পরীক্ষাতে, যদি আপনার এসিকিউতেও না আসে, এইটা আপনাদের কাউন্সেলিং স্টেশন বা আপনার অস্কির জন্য এক্সট্রিমলি ইম্পর্টেন্ট। হ্যাঁ, ফিটাল অ্যানোমালি এটা এসিকিউদের জন্য এসিকিউ স্টাইলে পড়বেন। এসিকিউতে যদি না পান আপনি, তাহলে এটা অবশ্যই দেখবেন যে আপনার অস্কিতে পেয়ে যাবেন টপিকটা। অ্যান্টিনেটাল চেকআপ, এটা হচ্ছে গিয়ে একদম একটা বেসিক ফাউন্ডেশন, আমাদের হচ্ছে গিয়ে গাইনোকোলজিস্টদের একটা বেসিক ফাউন্ডেশন। আপনি অ্যান্টিনেটাল চেকআপ কয়বার করবেন, ডাব্লিউএইচও কয়বার করতে বলছে, আপনার দেশের জন্য কয়বার অ্যাপ্লিকেবল, কোন কোন টাইমে করবেন, কি কি দেখবেন, এটা আমরা সবাই জানি। এটাকে একটু বইয়ের কায়দায় পড়বেন। প্রি কনসেপশনাল কাউন্সেলিং, ওই যে বললাম যে একটা ডায়াবেটিসের একটা মা এসছে বা হচ্ছে আগে 4টা অ্যাবর্শনের হিস্ট্রি নিয়ে একটা মা আপনার কাছে এসছে, তাকে আপনি কিভাবে কাউন্সেল করবেন। এই কাউন্সেলিং গুলা হচ্ছে গিয়ে এসএকিউতে এভাবে কখনো কাউন্সেলিং আসবে না, এগুলো আসবে আপনার অস্কির জন্য, এগুলা ইম্পর্টেন্ট। অলিগো এবং পলিহাইড্রামিয়াস অ্যামনায়োটিক ফ্লুইডের যে ডিসঅর্ডার গুলা, এই ডিসঅর্ডার গুলো আমাদের এসএকিউর জন্য ইম্পর্টেন্ট। সিমিলারলি এসবি এর জন্য ইম্পর্টেন্ট। এইগুলা থেকে আপনাদের পরীক্ষায় প্রশ্ন আসে বা আসতে পারে। আইইউজিআরটা কিন্তু হচ্ছে গিয়ে খুবই আমার কাছে, মানে পার্সোনালি আমার কাছে একটু কঠিন একটা টপিক মনে হয় আইইউজিআর বা এফজিআর। এই আইইউজিআর টপিকটা থেকে আপনাদের হচ্ছে গিয়ে এখান থেকে প্রশ্ন আসলে দেখা যাবে যে অস্কির জন্য এই টপিকটা খুব ইম্পর্টেন্ট, এবং ওভারঅল আইইউজিআর এর যে ম্যানেজমেন্টটা সেটা আপনারা ওজিএসবি গাইডলাইন থেকে অবশ্যই দেখে রাখবেন। দেখবেন ওখানে ভেঙে ভেঙে অনেক কিছু, অনেক অনেক, মানে আমার কাছে আর কি, আমি যখন পড়ছিলাম মিড টার্মের জন্য আমার কাছে খুব কঠিন মনে হচ্ছিল। তো আইইউজিআরটা আপনারা একটু হচ্ছে গিয়ে গুছায় পড়ে ফেলার চেষ্টা করবেন। যদি এমন কেউ থাকেন যে আমার মতন লাগে যে হচ্ছে গিয়ে আপু আমারও আইইউজিআরটা কঠিন লাগে, তাহলে আপনি একটু গুছায় ফেলবেন, গুছায় পড়াটা শর্ট করে ফেলবেন, কারণ আইইউজিআর থেকে ইন কেস আসতেই পারে। টপিকটা খুবই ইম্পর্টেন্ট, টিল নাও আসে নাই, কিন্তু টপিকটা অনেক ইম্পর্টেন্ট। সো এটাকে এমন ভাবে গুছায় রাখবেন, যদি কঠিন মনে হয় আর কি আপনার কাছে, এমন ভাবে গুছায় রাখবেন যে খুব কম পড়েও যেন আপনার পরীক্ষায় যাই প্রশ্ন আসুক কিছু না কিছু যেন লিখে দিয়ে আসতে পারেন। আমি আর কি এই টেকনিকটা ফলো করেছিলাম, এর জন্য আপনাদেরকে বলে দিয়ে রাখলাম, কেউ যদি থেকে থাকেন তাহলে আপনারা চাইলে এটা ফলো করতে পারেন। আচ্ছা, এরপরে আপনাদের এই যে স্টিল বার্থ, বিওএইচ, রিকারেন্ট প্রেগন্যান্সি লস, স্টিল বার্থ এবং যেই স্টিল বার্থ তার আইইউডি, এই দুইটা মোটামুটি কাছাকাছি একটা টপিক। কিভাবে আপনি ম্যানেজ করবেন এটা হচ্ছে কি আমরা একটু দেখে রাখবো। বিওএইচ, রিকারেন্ট প্রেগন্যান্সি লস, এইটা তো আপনি যখন পড়বেন অ্যাবর্শনের সাথে করে পড়ে ফেলবেন। এই যে রিকারেন্ট প্রেগন্যান্সি লস বা সার্ভাইকাল ইনকম্পিটেন্স, এগুলো সব অ্যাবর্শনের সাথে একসাথে করে পড়ে ফেলবেন। আমি কিন্তু বলেছি অ্যাবর্শনের টপিকটা এক্সট্রিমলি ইম্পর্টেন্ট। সো এই টপিকটা যদিও আমরা এখানে হচ্ছে গিয়ে অবজার আন্ডারে দেখাচ্ছি, যখন আসবে তখন কিন্তু গাইনির সাথে একসাথে পেঁচায়ও আসতে পারে। সো এটা আমরা একসাথে
পড়বো। নিওনাটোলজি টপিকটা খুবই ইম্পর্টেন্ট, এটা আপনি আইদার এসএকিউ তে পাবেন। নিওনাটোলজি মানে কি, একটা বাচ্চা যখন আপনি সাথে বের করলেন, বের করা মাত্রই এটাকে রিসাসিটেট কিভাবে করবেন, কখন কিভাবে কোন কন্ডিশনে কিভাবে রিসাসিটেট করবেন, তাহলে এই নিওনাটোলজি এসএকিউর জন্য পড়বেন। এটা মানে মোর ইম্পর্টেন্ট হচ্ছে ফর অস্কি, আমরা ওইভাবে পড়ে রাখবো। পিটিএল প্রম পোস্ট ম্যাচুরিটি, প্রম টপিকটা খুবই 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 ইম্পর্টেন্ট, এই তিনটার যে কোনো একটা পরীক্ষাতে আমরা পেতেই পারি। এরপরে আসেন কিছু এসবি এর টপিক আপনাদের নাম বলে দেই। অবস্ট্রাক্টেড লেবার, কন্ট্রাক্টেড পেলভিস, অ্যাবনর্মাল ইউটারাইন কন্ট্রাকশন, ম্যালপ্রেজেন্টেশন, এই যে টপিকগুলো সাধারণত এই পর্যন্ত কোনোদিন এসএকিউতে আসে না। টপিকগুলো এসবি এর জন্য আমরা একটু ভালো মতন দেখে রাখবো। আর ইন কেস ধরেন ম্যালপ্রেজেন্টেশন বা হচ্ছে ওই যে ব্রিচ এক্সট্রাকশন, ম্যালপ্রেজেন্টেশন মানেই তো ম্যালপোজিশন, ম্যালপ্রেজেন্টেশন, ওখান থেকে আপনাদের ব্রিচ এক্সট্রাকশন থেকে খুব সম্ভবত এসএকিউতে একবার পরীক্ষায় প্রশ্ন আসছিল। তো ওই জায়গাটা, ম্যালপ্রেজেন্টেশনের জায়গাটা আমরা এসএকিউর জন্য একটু দেখে রাখবো। নর্মাল লেবার এবং হচ্ছে গিয়ে নর্মাল পিউপেরিয়াম, পিউপেরিয়ামের টপিকটা মনে হয় পরে লিখে রাখছি, যে এখানে লিখছি। আচ্ছা, তো নর্মাল লেবার, নর্মাল পিউপেরিয়াম, এখান থেকে একটা প্রশ্ন আপনারা পাবেন, নর্মাল এবং অ্যাবনর্মাল মিলায়, নর্মাল লেবার বা হচ্ছে গিয়ে আপনার নর্মাল পিউপেরিয়াম, অ্যাবনর্মাল পিউপেরিয়াম, এই টপিকগুলো মিলায় দেখবেন পরীক্ষাতে একটা প্রশ্ন এখান থেকে পেয়ে যাবেন। তারপরে আসেন এই যে ভমিটিং ইন প্রেগনেন্সি, ভমিটিং ইন প্রেগনেন্সি থেকে এখান থেকে আমাদের এসবি এর জন্য খুবই ইম্পর্টেন্ট একটা টপিক। ভমিটিং হাইপারএমেসিস থেকে এসএকিউতেও আসতে পারে, কিন্তু মোস্টলি এটা হচ্ছে আপনার এসবি এর জন্য খুবই ইম্পর্টেন্ট। এখানকার বায়োকেমিক্যাল চেঞ্জেস গুলো খুবই ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য। আচ্ছা, ভিব্যাক একটা খুবই ইম্পর্টেন্ট টপিক। এটাকে যদিও হয়তো বা খুবই ছোট 3 পাতার মধ্যে আপনার হচ্ছে গিয়ে অবস দত্ত এটা শেষ করে দিয়েছে, খুব ছোট্ট দেখা যাবে, কিন্তু ভিব্যাক টপিকটা খুবই খুবই ইম্পর্টেন্ট। এসএকিউ এবং অস্কি দুইটা মিলায়েও আসতে পারে বা দুইটার যে কোনো একটাতেই আসতে পারে। তাহলে এই টপিকটা আমরা পড়বো। এপিএইচ, পিপিএইচ, রিটেইন প্লাসেন্টা এবং রাপচার ইউটারাস, রাপচার প্রবাবলি পরে লেখা। আচ্ছা, তো এই এপিএইচ, পিপিএইচ, রিটেইন প্লাসেন্টা, রাপচার তো আপনার এই এপিএইচ এর মধ্যেই পড়ে যাবে। এই টপিক গুলা থেকে আপনাদের পরীক্ষায় একটা প্রশ্ন আসতে পারে, খুবই ইম্পর্টেন্ট। ব্লিডিং ইন লেট প্রেগনেন্সি অ্যান্ড পিউপেরিয়াম, খুবই খুবই ইম্পর্টেন্ট। এরপরে আসেন প্রিভিয়াস সিএস, ভিব্যাক, এগুলো নিয়ে তো কথা বলেছি। এখানে কিছু টপিক লেখা আছে যেগুলো এসবি এর জন্য ইম্পর্টেন্ট, একসাথে করে বলে দেই। এই যে আপনাদের সার্জিক্যাল এন্ড গাইনোকোলজিক্যাল ডিজিজেস ইন প্রেগনেন্সি, সার্জিক্যাল এন্ড গাইনোকোলজিক্যাল ডিজিজেস মানে হচ্ছে গিয়ে ফাইব্রয়েড ইন প্রেগনেন্সি, মানে হয়তো বা ধরেন আপনার পলিসিস্টাইটিস ইন প্রেগনেন্সি বা হচ্ছে গিয়ে আপনার প্যানক্রিয়াটাইটিস উইথ প্রেগনেন্সি, এই সমস্ত টপিক গুলো, এগুলো হচ্ছে গিয়ে আমরা ছোট করে একটু জেনে রাখবো, আসলে যে কোনো সময় এসে পড়তে পারে। ইন্ডাকশন অফ লেবার, নামটা দেখে মানে নাম শুনে মনে হতে পারে যে হচ্ছে গিয়ে এটা কিসের জন্য পড়বো আপু, এটা সবকিছুর জন্যই পড়বেন। ইন্ডাকশন অফ লেবার, এটা আপনার হচ্ছে গিয়ে এসবিএ, এসএকিউ, স্পেশালি এসএকিউর জন্য খুবই ইম্পর্টেন্ট একটা টপিক। একটা সিনারিও দিয়ে আপনাকে বলে দিতে পারে যে হচ্ছে এই রুগীকে আপনি এখন কিভাবে ইনডিউস করবেন, তার লেবার আপনি কিভাবে ইনডিউস করবেন। তাহলে অবশ্যই আপনারা মাথায় রাখবেন ইন্ডাকশন অফ লেবারটা, এটা এসএকিউ এসবিএ দুটার জন্যই সমভাবে ইম্পর্টেন্ট। এমটিপি, মেডিকেল টার্মিনেশন অফ প্রেগনেন্সি, কত সপ্তাহে কিভাবে আসলে আপনি টার্মিনেট করতে পারেন, এই জিনিসটা, এটা আমরা কিন্তু হচ্ছে গিয়ে খুব ছোট্ট করে, যে হচ্ছে গিয়ে ফার্স্ট ট্রাইমেস্টারে আসলে আপনি কি দিবেন, সেকেন্ড ট্রাইমেস্টার, থার্ড ট্রাইমেস্টারে আসলে আপনি কিভাবে ইনডিউস করবেন, এই জিনিসগুলো একদম ছোট্ট করে এটাকে আইডিয়া নিয়ে রাখবেন। এখান থেকে কিন্তু এসএকিউতে 1-2 মার্কের জন্য প্রশ্ন আসলেও আসতে পারে। নর্মাল অ্যাবনর্মাল পিপেরিয়াম নিয়ে আগেই কথা বলছি, মাঝখানে যেটা ছুটে গেছে 3টা টপিক। অবস্টেট্রিক সার্জারি, অবস্টেট্রিক সার্জারি মানে কি, অবস্টেট্রিক সার্জারি মানে আপনারা ওই শুরু করেন লেবার থেকে শুরু করে আপনার হচ্ছে গিয়ে এপিসিওটমি, সিজারিয়ান সেকশন, পেরিপার্টাম, হিস্টেরেক্টমি, এগুলাই তো মোরাললেস হচ্ছে কি আপনার অবস সার্জারি। তো এই সার্জারি গুলার ক্ষেত্রে আপনার ইম্পর্টেন্ট কি, এই যে ধরেন এপিসিওটমির ক্ষেত্রে আপনার কোন কোন স্ট্রাকচারস গেল, এসবি এর জন্য ইম্পর্টেন্ট হতে পারে, অথবা যখন আপনি পেরিপার্টাম হিস্টেরেক্টমি করতেছেন কোন স্ট্রাকচারের ইনজুরি হতে পারে কমনলি, এই জিনিসগুলাই হচ্ছে কি অবস্টেট্রিক সার্জারি, এগুলো মোরাললেস আমাদের এসবিএ টপিকের জন্য একটু জাস্ট চোখ বুলায় রাখতে হবে। ফার্মাকোলজিটাও মোটামুটি আমাদের এখন এসবি এর জন্য রাখতে হবে। আর এছাড়া যখন আপনি একটা পার্টিকুলার টপিক যখন আপনি পড়ছেন, আপনি যখন জিডিএম পড়ছেন, আমরা দেখাবো টপিকগুলোর নাম, যখন জিডিএম পড়ছেন, হাইপারটেনশন পড়ছেন, তখন তো আপনি এমনিতেই ড্রাগস পড়তেছেন, তখন তো ম্যানেজমেন্টের ভিতরে এমনিই আপনি পড়তেছেন যে কোন ডিজিজের জন্য আপনি কোন ড্রাগস দিচ্ছেন। তো ফার্মাকোলজিটা আসলে আমরা ছিটা ছুটা পুরাটা টপিক জুড়েই, পুরা অবস এন্ড গাইনিতেই আমরা ফার্মাকোলজি আসলে পড়তে থাকি। এখানে আমরা ছোট করে কিছু ড্রাগসের মেকানিজমটা হচ্ছে এসবি এর জন্য দেখে রাখবো। যেটা মাঝখানে খুব ছোট্ট একটা টপিক দেখা যাচ্ছে, আরএইচ নেগেটিভ মাদারের যে আইসোইমিউনাইজেশন টপিকটা, আইসোইমিউনাইজেশন টপিকটা হচ্ছে গিয়ে দেখবেন যে নাম শুনে অনেক ছোট মনে হতে পারে, আমরা ওয়ার্ডেও ম্যানেজ করার সময় হয়তো বা খুব ইজি মনে হতে পারে, যাচ্ছে ঠিক আছে একটা আরএইচ নেগেটিভ মাদার আসছে, মাথায় রাখতে হবে যে কর্ড ব্লাড টানতে হবে আর তারপর অ্যান্টি ডি দিয়ে দিতে হবে। কিন্তু এটার পড়াটা কিন্তু একটু ডিটেইলসে পড়তে হবে। হ্যাঁ, আরএইচ নেগেটিভটা এক্সট্রিমলি ইম্পর্টেন্ট একটা টপিক, পরীক্ষাতে
কজ থেকে শুরু করে, হ্যাঁ, যে আপনার হচ্ছে গিয়ে এই যে আইসোইমিউনাইজেশন, কজ তো না সরি, যে আইসোইমিউনাইজেশন কিভাবে হচ্ছে এটাও কিন্তু মেকানিজম হিসেবে 1 মার্কের জন্য আপনার এসএকিউতে আসতে পারে। কিভাবে আরএইচ ইমিউনাইজেশন হচ্ছে, কিভাবে আপনি এটার হচ্ছে গিয়ে ইয়ে কমাইতে পারেন, কিভাবে হচ্ছে স্পিলেজ কমাইতে পারেন, আপনি সার্জারি করার সময় কি কি এক্সট্রা প্রিকশনস নেবেন ইন কেস অফ অ্যান আরএইচ নেগেটিভ মাদার, বা হচ্ছে গিয়ে আপনি যদি নর্মাল ডেলিভারি করেন সেই ক্ষেত্রে আপনি কি কি প্রিকশনস নেবেন এটা জানতে হবে। সারা প্রেগনেন্সি জুড়ে এই মাকে আপনি কিভাবে ফলো আপ দিবেন, খুবই 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 ইম্পর্টেন্ট একটা টপিক। এসএকিউতে একদম মানে অনায়াসে এসে পড়তে পারে টাইপের একটা টপিক। সো আরএইচ নেগেটিভটা একদম আদ্যপান্ত খুব ভালো মতন পড়বেন, এটা খুব ইম্পর্টেন্ট। একটু পেঁচানো লাগে আমার কাছে, পেঁচানো আবার ইম্পর্টেন্ট, এর জন্য একটু ভালো করে দেখতে হবে। এরপরে আসেন আমরা আর অল্প কিছু টপিক আছে, এটা একটু দেখে নেই। অবস থেকে হাইপারটেনশন মানে হচ্ছে কি একেবারে আপনার জেস্টেশনাল হাইপারটেনশন, প্রি এক্লাম্পসিয়া পুরো স্পেকট্রামটা, এবং এইটা খুবই গুরুত্বপূর্ণ, অবশ্যই পরীক্ষায় একটা প্রশ্ন আপনি হাইপারটেনশন থেকে পাবেন, এসএকিউর কথা বলছি। আচ্ছা, এপিলেপসি, এসএলই এবং হার্ট ডিজিজ, এই টপিক গুলা। আরেকটা আছে থাইরয়েড, ওটা মনে হয় নিচে। আচ্ছা, এই যে থাইরয়েড, জিডিএম, এই যে টপিক গুলার নাম এখানে লেখা আছে, এইগুলাই কিন্তু হচ্ছে আপনার মেডিকেল ডিসঅর্ডারস ইন প্রেগন্যান্সি, এসএলই, এপিলেপসি, হার্ট ডিজিজ, জিডিএম, থাইরয়েড, জন্ডিস, এই যে টপিকগুলা, এই টপিক থেকে আপনি 1টা থেকে 2টা প্রশ্ন আপনার এসিকিউতে পাবেন। 1টা থেকে 2টা, কম না কিন্তু, হ্যাঁ, 1টা থেকে 2টা প্রশ্ন এসিকিউতে পাওয়া যাবে। তাহলে অবশ্যই, এবং বিগত সেশনগুলো যদি আপনি একটু অ্যানালিসিস করে দেখেন, এসিকিউ প্রশ্ন আপনারা অবশ্যই কালেক্ট করে নেবেন, জেনেসিস থেকে কালেক্ট করতে চাইলে কালেক্ট করে ফেলতে পারেন। এই এসিকিউ প্রশ্নগুলোর মধ্যে দেখবেন হার্ট ডিজিজটা কমনলি আমাদের পরীক্ষাতে আসে, থাইরয়েডটা ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য, থাইরয়েড ইম্পর্টেন্ট, জিডিএমটা ইম্পর্টেন্ট। তাহলে এই যে টপিকগুলো যেগুলো আপনি অহরহ ফেস করতেছেন, হাইপারটেনশন তো আলাদা বলে দিছি যে ওইখান থেকে আসবে, তারপরে এই যে টপিকগুলা, এগুলা কিন্তু আমাদের খুব ভালো করে রিটেনের কায়দায়, রিটেনের স্টাইলে কিন্তু এগুলা খুব ভালো করে পড়তে হবে, লাগবে এগুলো পরীক্ষার জন্য। অ্যানিমিয়া ইটসেলফ একটা ইম্পর্টেন্ট টপিক। ওখানে যেরকম হাইপারটেনশন বলেছি, অ্যানিমিয়া এরকম আলাদা। অ্যানিমিয়া ইম্পর্টেন্ট একটা টপিক, কারণ আমাদের দেশে অ্যানিমিয়া ইন প্রেগনেন্সি এক্সট্রিমলি কমন। আমরা সব সময় যেই রুগী আসে আমাদের কাছে সিএস করার জন্য বা হচ্ছে গিয়ে প্রেগনেন্সিতে আসে, আমরা সিবিসি করা মাত্রই দেখি যে হচ্ছে গিয়ে রুগীর হেমোগ্লোবিন আইদার 10 নাইলে 10-এর কম। তাহলে এই যে টপিকটা, এইটা আলাদা করে ইম্পর্টেন্ট, এটা থেকে আদ্যপান্ত সব পড়বেন। টপিকটা একটু বড়, কিন্তু এখান থেকে আপনাদের পরীক্ষায় কমন পাওয়ার পসিবিলিটি অনেক বেশি। তো যখন পড়বেন অ্যানিমিয়া এবং অ্যানিমিয়ার যে স্পেকট্রামটা, মানে থ্যালাসেমিয়া সহ বা হচ্ছে গিয়ে সিকল সেল ডিজিজ, পুরো ওভারঅল যে আপনার চ্যাপ্টারটা খুব ভালো করে পড়ে ফেলবেন। অ্যানিমিয়া আলাদা করে গুরুত্ব দিয়ে পড়বেন। এরপরে কিছু খুচরা খুচরা টপিকের নাম এখানে লিখে দিয়েছি, যেমন কিনা হচ্ছে আপনার ইনফেকশন, রেনাল ডিজিজ, শক, এবং কিছু স্পেশাল টপিকস। এগুলা থেকে শকটা আপনাদের রিটার্নে আসতে পারে। শকটা হচ্ছে গিয়ে এসএকিউর জন্য ইম্পর্টেন্ট। শকটা হচ্ছে গিয়ে আপনি কিভাবে ম্যানেজ করবেন, এটা হচ্ছে গিয়ে আপনার আলাদা করে আসতে পারে, যে একটা রোগী সেটা হাইপোভোলেমিক হতে পারে, নিউরোজেনিক হতে পারে, শক নিয়ে আসছে, এখন আপনি শক ম্যানেজ করেন কিভাবে করবেন, একদম পুরো স্পেকট্রাম আপনাদের দেখবেন যে আপনাদের যখন সলভ ক্লাস হবে বলে দিবে যে কিভাবে এটা লিখতে হয়, কোন কায়দায় লিখতে হয়। তো শকটাকে একটু আলাদা করে দেখে রাখবেন, ম্যানেজমেন্টটা। আর এছাড়া কিছু খুচরা টপিকের নাম বলতেছিলাম, যে ইনফেকশন মানে হচ্ছে ওই যে ইউটিআই, অ্যাসিম্পটোমেটিক ব্যাকটেরিওরিয়া, এইসব আর কি। তো ইনফেকশন বা রেনাল ডিজিজ বা কিছু স্পেশাল টপিকস, এই টপিকগুলো হচ্ছে গিয়ে আমাদের এসবি এর জন্য ইম্পর্টেন্ট। স্পেশাল টপিকস এর মধ্যে এই যে এখানে দেখেন কিছু নাম লেখা আছে, এখন শুনে একটু উদ্ভট উদ্ভট লাগতে পারে, বা এগুলো তো আসলে আমরা ওইভাবে ফেস করি না আমাদের ওয়ার্ডে। ম্যাটারনাল মর্টালিটি, পেরিনেটাল মর্টালিটি, সেফ মাদারহুড, এই জিনিসগুলো আমাদেরকে কিন্তু পড়তে হবে, এবং এগুলো শুধু এসবি এর জন্য তাও না। এই যে ম্যাটারনাল মর্টালিটি রেট কত চলতেছে, এটা পরীক্ষার আগে দিয়ে দেখে যাবেন, যে এমএমআর এখন বাংলাদেশের জন্য কত, বা হচ্ছে গিয়ে ইনফ্যান্ট মর্টালিটি রেট বাংলাদেশের জন্য এখন কত। সেফ মাদারহুড জাস্ট একটু যদি আপনি, যখন আপনাদের ক্লাসগুলা বা পরীক্ষাগুলো হবে, সলভ শিটটা যদি আপনি উল্টায় দেখে যান, যে সেফ মাদারহুডের কম্পোনেন্ট কি কি আছে, আমাদের বিভিন্ন লেভেল অনুযায়ী, উপজেলা হেলথ কমপ্লেক্সে আমরা হচ্ছে গিয়ে কিভাবে সেফ মাদারহুড এনশিওর করব, এর উপরে আপনি একটু যান, যে হচ্ছে গিয়ে আপনার একটা ডিস্ট্রিক্ট লেভেলের একটা হসপিটালে আপনি কিভাবে ম্যানেজ করবেন, তারপর একটা টার্সিয়ারি লেভেলের হসপিটালে আপনি কিভাবে হচ্ছে গিয়ে এই সেফ মাদারহুডকে এনশিওর করবেন। তাহলে এই ডিফারেন্ট লেভেল অনুযায়ী আমরা হচ্ছে গিয়ে একটু, এটা ইওসির আন্ডারে আসলে এই টপিকটা পড়ে, এই সেফ মাদারহুডটা আমরা এসএকিউর জন্য দেখে যাব। আসলেও কিন্তু আসতে পারে এই টপিকগুলো থেকে, যেমন আপনার পার্ট 2 তে মাস্ট প্রশ্ন আসে। তো আমাদের মিড টার্মে এখনো এরকম হয় নাই যে মাস্ট আসবে, কিন্তু আপনাদের মিড টার্মেও কিন্তু যে কোনো সময় আসতে পারে, এবং যে সেশনে আসবে যেন কিছু না কিছু আপনি লিখে দিয়ে আসতে পারেন। এই কায়দায় হইলেও একটু আপনারা এই যে লাস্টের টপিকগুলো বললাম স্পেশাল টপিকস এর আন্ডারে, এই স্পেশাল টপিকস গুলো একটু দেখে যাবেন, যে একদম যদি এসে পড়ে কিছু না কিছু যেন আমি লিখে দিয়ে আসতে পারি, খাতা যেন খালি না যায়। তো এই গেল মোটামুটি আপনাদের, এই ছিল হচ্ছে আপনাদের ওভারঅল, যে আপনি পরীক্ষার জন্য কি কি জিনিস
পড়বেন, এটার একটা মোটামুটি আপনাদেরকে ওভারভিউ দেওয়ার চেষ্টা করেছি। সাথে যেহেতু আপনারা এক্সাম ব্যাচে আছেন, আপনাদের যেহেতু কোনো লেকচার ক্লাস থাকবে না, এর জন্য ওরিয়েন্টেশনের মাধ্যমে মানে ওরিয়েন্টেশনের মধ্যেই আমি চেষ্টা করেছি আপনাদেরকে একেবারে আইডিয়া দিয়ে দেওয়ার যে যখন আপনি এক্সামের জন্য পড়বেন অ্যাটলিস্ট আপনার যেন ওই মানে পাগল পাগল না লাগে যে কতটুকু পড়বো, কোথা থেকে পড়বো, পাগল লাগতেছে আপু, এরকম যেন না লাগে। এর জন্যই মূলত আপনাদেরকে আজকে হচ্ছে গিয়ে আমি এই প্রেজেন্টেশনটা দেখাই দিলাম, যেন আপনি যখন এক্সামের আগে যখন পড়বেন তখন যেন হচ্ছে গিয়ে আপনার দিক বিদিক দিশেহারা যেন না লাগে, আপনি যেন মোটামুটি গুছায় পড়তে পারেন। আর তারপরে আপনাদের জন্য তো সলভ ক্লাস থাকছে, সলভ ক্লাসে তো আপনাকে গুছাই দেবো আমরা ইনশাল্লাহ, যে হচ্ছে গিয়ে আপু এই টপিকটা থেকে ঠিক এভাবে করে আপনি গুছায় পড়লে আপনি পরীক্ষার জন্য আপনার প্রিপারেশনটা এফেক্টিভ হবে। তো আশা করি যে হচ্ছে গিয়ে আপনাদের যারা ছিলেন, আশা করি যে হচ্ছে কি আপনাদেরকে কিছুটা হইলেও বুঝাইতে পারছি যে মিড টার্মে যারা হচ্ছে গিয়ে এখন শেষ মুহূর্তে এসে প্রিপারেশন নেবেন, তারা আপনারা কেমন করে প্রিপারেশন নেবেন, এক্সাম ব্যাচে আপনারা জয়েন করে ফেলেন। এবং আপনাদেরকে জন্য আমি বলছি যে আপনাদের কাজ একটাই, আপনারা হচ্ছে জাস্ট স্ট্রিক্টলি স্কেডিউল ফলো করবেন। এরপরে বাদ বাকি যা ঝামেলা এগুলা ইনশাল্লাহ হচ্ছে গিয়ে আমরা আপনাদেরকে আমাদের থেকে সর্বাত্মক চেষ্টা করব যেন আপনাকে একটা প্রপার গাইডলাইন দিয়ে হচ্ছে গিয়ে আপনাকে বিসিপিএস এর ফাইনালস পর্যন্ত আমরা নিয়ে যেতে পারি এবং ওখান থেকে যেন আপনি সফলকাম হন। আর আপনার কাজ, আবারও বলছি, স্কেডিউলের সাথে লেগে থাকবেন, রেগুলার এক্সাম দিবেন, রেগুলার এক্সাম দিবেন, সলভ শিট গুলা হচ্ছে গিয়ে একদম সুন্দর মতন খুব ভালো করে পড়বেন, সলভ ক্লাস গুলা অ্যাটেন্ড করবেন। আর এরই সাথে হচ্ছে গিয়ে মোটামুটি আপনাদের সাথে আমার তরফ থেকে যতটুকু কথাবার্তা ছিল আমি আপনাদেরকে বললাম। কারো কোনো প্রশ্ন বা কিছু বলার থাকলে আমাকে বলতে পারেন। আর যদি কোনো প্রশ্ন না থাকে তাহলে হচ্ছে গিয়ে আসলে আমরা সেশনটা এখানে হচ্ছে গিয়ে শেষ করব। এবং পরবর্তীতে যদি আপনাদের কোনো প্রশ্ন মাথায় আসে বা হচ্ছে গিয়ে কিছু যদি জানতে চান, নিঃসংকোচে আপনারা হচ্ছে গিয়ে অফিসে অ্যাপ্রোচ করবেন অথবা ডিরেক্টলি আমাকেও অ্যাপ্রোচ করতে পারেন। আর যারা হচ্ছে গিয়ে ব্যাচে আছেন বা ব্যাচে যারা জয়েন করবেন তারা হচ্ছে গিয়ে সবাই হোয়াটসঅ্যাপ একটা গ্রুপে সংযুক্ত থাকবেন এবং ওখানে হচ্ছে গিয়ে অবশ্যই আমাকে ট্যাগ করেও লিখতে পারেন বা ডিরেক্টলিও আপনারা আমাকে টেক্সট করতে পারেন। সবার জন্য অনেক দোয়া এবং শুভকামনা জানিয়ে আজকের ওরিয়েন্টেশন শেষ করছি। আসসালামু আলাইকুম।